হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো তোমরা। আমাদের আজকে ক্লাসটা আয়ন শনাক্তকরণে একটা অংশ হয়ে গেছে, বাকি যে অবশিষ্ট অংশ এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে এটা শুরু করা যাক। এটা দেখো, এটা হচ্ছে ওয়েট দেখো, এখন গত ক্লাসে আমরা আলোচনা করলাম Fe2 প্লাস আয়ন শনাক্তকরণ, এখন আমরা আলোচনা করব Fe3 প্লাস আয়ন শনাক্তকরণ। তাহলে দেখো, এটা হচ্ছে Fe3 প্লাস আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ তাহলে আমার এখানে একটা লবণ নিতে হবে, Fe3 এর একটা লবণ নিতে হবে। এটা Fe3 এর লবণ, যেটাকে আমরা কি বলি, নমুনা লবণ বলি। এটার ভিতরে আমরা কি করব, পানি যোগ করে এখানে আমরা কি করব, মূল দ্রবণ তৈরি করব। H2O, এখানে আমরা কি করব, মূল দ্রবণ তৈরি করব। এই মূল দ্রবণের আমরা কতটুকু নেব, 1 থেকে 2 ml, 1 থেকে 2 ml। এখানে আমরা কি করব, অথবা 2 থেকে 3 ml। একবার পারফেক্টলি এরকমই নিতে হবে, এমন কোনো কথা নেই। 1 থেকে 2 ml আমাদের কি হবে, মূল দ্রবণ। এটা নিলে মূল দ্রবণটা কম নিলে কি হবে, আমি এখানে যে রিয়াজেন্ট গুলো ব্যবহার করব সেটার পরিমাণ আমার কম লাগবে, ফলে খরচটা তোমার কি হবে, কম হবে। মূল দ্রবণটা যদি তোমার কি হয়, বেশি নাও, তাহলে তোমার রিয়াজেন্টটা একটু বেশি ব্যবহার করতে হবে, আর কিছু না। এখানে তোমার রিয়াজেন্ট হিসাবে পটাশিয়াম, আমরা যদি ফেরোসায়ানাইড, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইডের দ্রবণ যদি যোগ করি, এটা যদি এখানে আমরা যদি যোগ করে দিই, তখন দেখা যায় এখানে গাঢ় নীল পদক্ষেপ পাওয়া যায়। এটা গাঢ় নীল পদক্ষেপ পাওয়া যায়। এই পদক্ষেপ দ্বারা আমরা বুঝতে পারি এই স্যাম্পলে বা এই নমুনায় কি আছে, Fe3+ আয়নটা তোমার প্রেজেন্ট আছে। এরপর কি করতে হবে, আবার 1 থেকে 2 ml কি করতে হবে, দ্রবণ নিতে হবে। তুমি একবার করলেই হবে। হ্যাঁ, আমি মানে এই দ্রবণটাকে বা Fe3 লবণটাকে বিভিন্ন রিয়াজেন্ট দ্বারা, বিভিন্ন বিকারক দ্বারা এটাকে কি করা যায়, শনাক্ত করা যায়। এখানে ব্যবহার করা হয় পটাশিয়াম ফেরিসায়ানাইড। এই দ্রবণটা যদি ব্যবহার করা হয়, তাহলে এখানে বাদামি বর্ণের একটা পদক্ষেপ আসে। এটা বাদামি বর্ণের কি আসে, তোমার পদক্ষেপ আসে। এটা যদি আমরা ব্যবহার করি, এই তুমি দেখো এখানে রিয়াজেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন লালচে বাদামি বর্ণের পদক্ষেপ আসে। এটা তুমি 19ও করে আসছো। এটা Fe3+ আয়ন শনাক্তকরণের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটাই ব্যবহার করো না কেন, লালচে বাদামি বর্ণের এখানে পদক্ষেপ আসে। এখানে লাস্ট রিয়াজেন্টটা আমরা ট্রাই করি। এগুলো প্রত্যেকটা তোমার এমসিকিউ এবং এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে যদি আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানেট এই দ্রবণটা যদি যোগ করি, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম, আর এই অংশটার নাম, এটা হচ্ছে প্লাস, আর এই অংশটা টোটালটাই হচ্ছে একটা যৌগমূলক। এটাকে আমরা বলি থায়োসায়ানেট। এটা যোজনী কত, 1। এটা অ্যামোনিয়ামের যোজনী 1, এই কারণে অ্যামোনিয়ামটা এভাবে যুক্ত আছে। তাহলে এটার নাম হচ্ছে কি, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এই দ্রবণটা আমরা যদি এখানে যদি যোগ করি, তখন এখানে রক্ত লাল, এখানে রক্ত লাল বর্ণের পদক্ষেপ না একটা দ্রবণ পাওয়া যায়, লাল বর্ণের একটা দ্রবণ পাওয়া যায়। এই 4 ধরনের রিয়াজেন্ট দ্বারা আমাদের আরো হতে পারে
বাট এই চার ধরনের রিয়াজেন্ট দ্বারা আমরা এই Fe3+ আয়নটা আমরা কোন একটা স্যাম্পল যদি থাকে সেটাকে আমরা কি করে থাকি শনাক্ত করে থাকি। আমরা এখন দেখব যে এই দ্রবণে এই রিয়াজেন্ট গুলো যদি দেওয়া হয় অ্যাড করা হয় তাহলে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় ওই বিক্রিয়াগুলো আমরা এখন দেখব। এই পর্যন্ত উঠাই নাও, কাল যদি ডাউট থাকে বলতে পারো। হ্যাঁ, ভেরি গুড তানভীর, তুমি খুব সুন্দর কোশ্চেন করছো। হ্যাঁ, লাল এবং রক্ত লাল, লালের অনেকগুলো ক্যাটাগরি আছে। তুমি যদি না হয় তোমার বাসায় হ্যাঁ গিয়ে তোমরা কয় ভাই বোন, বোন থাকলে বুঝতে পারবে যে লালের ক্যাটাগরি কত ধরনের আছে। হ্যাঁ, ওরা আবার মেশিং মেশিং করে অনেক জিনিসগুলো কিনে। হ্যাঁ, ডিপ লাল, তারপর লাইট, তারপর রক্তের মতো লাল। হ্যাঁ, রক্তের রেড কালারটা একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, তুমি এটা বুঝতে পারবে। আর তা নাহলে তোমার যদি ফ্রেন্ড কোনো বান্ধবী যদি থেকে থাকে তাহলে ওর কাছে জিজ্ঞেস করে বুঝতে পারবো। আর মা সে তো বুঝতেই পারবে। ওকে, এখন আমরা এই রাসায়নিক বিক্রিয়াগুলো দেখবো। এখন দেখো এখানে একটু দেখো, এখানে আমরা ব্যবহার করছি প্রথমে কি পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দ্বারা এটাকে আমরা আইডেন্টিফাই করব। তাহলে আমাদের যে স্যাম্পল আছে যে লবণটা আছে সেটাকে হতে পারে ফেরিক ক্লোরাইড, হতে পারে ফেরিক সালফেট, হতে পারে ফেরিক নাইট্রেট। এই কারণে আমরা জাস্ট Fe3+ দিলাম। যেহেতু এটা কি একটা দ্রবণে থাকবে, এখানে একটা মূল দ্রবণ তৈরি করতে হবে, এই কারণে এটার ভিতরে যদি ওয়াটার অ্যাড করব, অর্থাৎ এই আয়নটা কোন ফেজে থাকবে জলীয় ফেজে, এই কারণে এখানে আমরা একুয়াস যোগ করব। একুয়াস মানে কি ওয়াটার। এটার ভিতরে আমরা রাসায়নিক তোমার কি বিকারকটা আমরা যোগ করতেছি কি K4 Fe তোমার কি CN কি তোমার 6, এই পদার্থটা আমরা যোগ করব। তুমি দেখো এটার চার্জ সংখ্যা হচ্ছে কত +4, এটার চার্জ সংখ্যা তাহলে কত হবে -4, কারণ পটাশিয়ামের চার্জ সংখ্যা কত +1। একটা পটাশিয়ামের জন্য যদি +1 হয় তাহলে চারটা পটাশিয়ামের জন্য কত হয় +4। এটা যদি +4 হয় তাহলে এটা কি হবে -4। এই বিক্রিয়াগুলো অলওয়েজ কি হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়া Fe3+ কার সাথে যোগ হবে এই ঋণাত্মক অংশের সাথে। তাহলে এখান থেকে পটাশিয়ামকে প্রতিস্থাপিত করবে। এই পটাশিয়ামকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করতে পারে কোন আয়নগুলো, শুধুমাত্র জিঙ্ক আর কারা করতে পারে কপার, এরা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করতে পারে। আর এই Fe3+টা কি পটাশিয়ামকে কি সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করতে পারে না, এরা কি করে আংশিক প্রতিস্থাপন ঘটায়। এর কি ঘটে আংশিক কি তোমার প্রতিস্থাপন ঘটে। তাহলে এটা দেখো এটার চার্জ কত বলতো +2। তাহলে এখানে এটা কি তোমার এখানে আছে চার্জ কত +2। তাহলে এইখান থেকে তোমার পটাশিয়ামকে প্রতিস্থাপিত করতে পারবে কয়টা তিনটা। এটা চার্জ যদি +2 হয় তাহলে দুটো পটাশিয়ামকে প্রতিস্থাপিত করতে, এটা যদি চার্জ যদি +1 হতো তাহলে একটা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করতে। তাহলে এটা আংশিক প্রতিস্থাপনের ক্ষেত্রে এখান থেকে তিনটা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করবে। তাহলে এখানে পটাশিয়াম আছে তোমার কয়টা চারটা, তাহলে তিনটাকে যদি সরায় দেয় তাহলে থাকবে কয়টা একটা। তাহলে এই তোমার একটা পটাশিয়াম, তিনটা পটাশিয়াম চলে গেলে তার যে জায়গাটা থাকে ওই জায়গায় চলে আসবে কে Fe3+। এই Fe3+, Fe3+ এসে যুক্ত হয় কার সাথে যুক্ত হবে FeCN কি তোমার Fe তোমার 6। এখানে যে আয়রনটা আসছে ওর চার্জ সংখ্যা কত +1। এখানে এখানে যে আয়রনটা আছে ওর চার্জ সংখ্যা কত বলতো প্লাস, এখানে কত সরি প্লাস কি তোমার 3। আর এটা কি পটাশিয়াম কি তোমার ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইডে এটার জন্য +4 যদি হয় সায়ানাইডের জন্য -6। চারটা পটাশিয়ামের জন্য +4, একটা সায়ানাইডের জন্য -1, ছয়টার জন্য কত হবে -6, টোটালটা যোগফল কত হবে 0 হওয়ার জন্য এটা কত +2।
তাহলে এটার ভিতরে যে তোমার আয়রনটা আছে এটা কত হবে +2। এই যৌগটার কারণে তোমার এখানে কি হয় বলতো, গাঢ় নীল বর্ণের তোমার কি হয় পদক্ষেপ পড়ে না, গাঢ় নীল বর্ণের এখানে কি পাওয়া যায় পদক্ষেপটা তোমার এখানে পাওয়া যায়, গাঢ় নীল বর্ণের পদক্ষেপ। আর এখান থেকে তিনটা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করে, এই হচ্ছে কি তিনটা পটাশিয়াম আয়ন, এই তিনটা পটাশিয়াম। এখন এই যৌগটা আমরা যদি নাম যদি বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি, কে মানে আমরা বলতে পারি কি পটাশিয়াম, এটাকে আমরা বলতে পারি কি পটাশিয়াম। Fe3+ এটাকে আমরা কি বলতে পারি, এটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, এই কারণে এটাকে আমরা বলতে পারি কি ফেরিক। তিন থাকলে ফেরিক অথবা ফেরিক, যদি থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে তখন এই Fe কে আমরা কি বলবো ফেরিক, তার মানে এটা কি ফেরিক। Fe2+ থাকলে হয় ফেরাস হয় নাইলে ফেরো হয়, থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকলে আমরা তাকে কি বলি ফেরো, তাহলে এটাকে আমরা কি বলবো ফেরো, এই তোমার ফেরো। Cn টাকে আমরা কি বলবো সায়ানাইড, এটাকে আমরা কি বলবো সায়ানাইড। তাহলে এই যৌগটার নাম কি পটাশিয়াম ফেরিক ফেরো সায়ানাইড। দেখো এই রিঅ্যাকশনটা তুমি আসলে বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টসে জানাও। ওকে, অ্যাটেনশন সবাই দেখো, এখানে সেকেন্ড রিঅ্যাজেন্ট আমরা কোনটা ব্যবহার করছি দেখো, আমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এগুলো, হ্যাঁ বারবার না করলে পারা যায় না এগুলো। ওকে, এখন সেকেন্ড রিঅ্যাজেন্ট আমরা হিসেবে কোনটা ব্যবহার করছি দেখো, এটা হচ্ছে পটাশিয়াম তোমার ফেরিসায়ানাইড দ্রবণ দ্বারা। এখানে পটাশিয়ামের চার্জ সংখ্যা কত +3, একটা সায়ানাইডের জন্য -1, 6টার জন্য কত হবে -3, তো যোগ 0 হতে হলে এটা কত হবে +3। তাহলে আমরা কি তোমার স্যাম্পলের ভিতরে আমরা অ্যাড করে দেব কাকে, পটাশিয়ামটাকে বলতো এই তোমার ফেরিসায়ানাইডকে, পটাশিয়াম ফেরিসায়ানাইড। তাহলে এটার চার্জ সংখ্যা কত বলতো +3, এটার চার্জ সংখ্যা কত -3। এখানে পটাশিয়ামের চার্জ কত আছে 3+, তাহলে এটা ধনাত্মকটা কার সাথে যোগ হবে ঋণাত্মকের সাথে। এখানে যত চার্জ হবে সেই কয়টা পটাশিয়ামকে এখানে প্রতিস্থাপিত করবে, তাহলে দেখা যায় এখানে তিনটা আছে, তিনটা পটাশিয়ামকে এখানে কি হচ্ছে প্রতিস্থাপিত করতেছে, তাহলে এটা কি হবে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করবে। এই ক্ষেত্রে শুধুমাত্র এই কম্পাউন্ডের ক্ষেত্রে শুধুমাত্র কি হবে সম্পূর্ণরূপে কি হতেছে প্রতিস্থাপন করতেছে, প্রতিস্থাপন ঘটে, কারণ ওর চার্জ 3, তাহলে ও যে পরিমাণ চার্জ ও ক্যারি করবে ঠিক সেই পরিমাণ পটাশিয়ামকে এখান থেকে কি করবে তোমার প্রতিস্থাপিত করবে। তাহলে এখান থেকে যদি এটা প্রতিস্থাপিত করে তাহলে এটা কি তৈরি হবে দেখো, এটা Fe পটাশিয়ামকে যদি এখানে প্রতিস্থাপিত করে এটা FeCN কি বলতো 6। এখানে পটাশিয়াম কয়টা আছে তিনটা, এই হচ্ছে কি তোমার এই তিনটা পটাশিয়াম আয়ন। তাহলে তুমি দেখো এই যৌগটার কারণে এখানে কি হয় বাদামি বর্ণের পদক্ষেপ পাওয়া যায়, এখানে কি পাওয়া যায় বাদামি বর্ণের কি তোমার পদক্ষেপ পাওয়া যায়, বাদামি বর্ণের পদক্ষেপ। তাহলে এই যৌগটার আমরা নাম কি বলতে পারি, এখানে যে আয়নটা এটাকে প্রতিস্থাপিত করে আসছে সেই আয়নটার চার্জ সংখ্যা কত +3, ভিতরে আয়নটার চার্জ সংখ্যা কত +3, তাহলে বাইরে যেটা আছে সেটাকে আমরা কি বলি ফেরিক, এটাকে আমরা কি বলি ফেরিক। আর ভিতরে যেটা আছে সেটাও চার্জ সংখ্যা 3, যেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে এটাকে আমরা ফেরিক না বলে এটাকে আমরা কি বলবো ফেরি বলবো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি ফেরিক ফেরি, আর এই সিএনটাকে আমরা কি বলবো সায়ানাইড। তাহলে এই যৌগটার নাম কি বলতো ফেরিক ফেরি সায়ানাইড, আমরা এটাকে বলবো। একটু দেখো আমরা এই দুটো জিনিসের
জিয়া, আমি তোমার কোশ্চেন আসতেছি যে তোমার লিগ্যান্ডের নাম আগে লিখতে হবে কিনা। হ্যাঁ, ওটা হচ্ছে ইউপেক নাম, আমরা নামকরণ করতেছি বাণিজ্যিক নাম। হ্যাঁ, বাণিজ্যিক নামের ক্ষেত্রে তোমার এই পদ্ধতিতে নামকরণ করা হয়, আর ইউপেকের ক্ষেত্রে লিগ্যান্ডের নামগুলো আগে করতে হয়, তার অনেক নিয়মাবলী আছে। এটা ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টারে তুমি শিখতে পারবে, ওয়েট করো। তাহলে এটা হচ্ছে এই ধরনের বিক্রিয়া, আমরা এটা ভিডিও দেখে আসবো যে আসলে তোমার ফেরিক আয়নের দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে কি রকম পদক্ষেপটা আসে আর ফেরিক সায়ানাইড দিলে কি রকম হয় সেটা আমরা একটু দেখব। দেখো, তুমি দেখছো ওকে, তুমি একটু দেখো, প্রথমে বাম পাশে আছে কি পটাশিয়াম কি ফেরোসায়ানাইড, এটার ভিতরে অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ, এটা ভিডিওটা ওই রকম বিকার বা টেস্ট টিউব আকারের না, দুটো পাশাপাশি পাওয়া গেছে, এই কারণে জিনিসটা আমি নিয়ে আসছি। এখন তোমার এটা আছে কি পটাশিয়াম কি ফেরোসায়ানাইড বাম পাশে। এখন এর ভিতরে আমরা কি করলাম, তোমার ফেরিক যে লবণ যেটা মূল দ্রবণ, সেই মূল দ্রবণটা এখানে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো বাম পাশে তোমার পাওয়া যাচ্ছে কোনটা বলতো, তোমার গাঢ় নীল অদক্ষেপ। দেখো নীলটা অনেক বেশি ডিপ, অনেক গাঢ়। হ্যাঁ, তানভীর তুমি একটু বোঝার ট্রাই করো, গাঢ় কোনটা একটু বুঝতে হবে। এটা অনেক গাঢ় নীল কি পাওয়া যাচ্ছে, অদক্ষেপ পাওয়া যাচ্ছে। আর এখানে তুমি ডান পাশে যাচ্ছ, এর ডান পাশে দেখা যাচ্ছে কি পটাশিয়াম ফেরিসায়ানাইডের দ্রবণের ভিতরে আমরা যখন মূল দ্রবণটা যোগ করি তখন এই ধরনের বাদামি বর্ণের কি পাওয়া যাচ্ছে, অদক্ষেপ পাওয়া যাচ্ছে। তুমি আমার কথাটা বুঝতে পারছো কিনা, বিটটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানো। আর এখানে কি বুঝাচ্ছি যে ইউপিক নামের ক্ষেত্রে তোমার কি করতে হয়, এই লিগ্যান্ডের নামগুলো করতে হয়, এটা পরে আমরা দেখাবো। আগে দেখো এটা বুঝতে পারছো কিনা। ওকে, এখানে এটা দেখো, তারপরে রিয়াজেন্টে এখানে আমরা অ্যাটেনশন, এটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এভাবে। হ্যাঁ, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। তোমার কি হবে, এটা দ্রবণ দ্বারা, দ্রবণ দ্বারা। আমরা এখন ভিডিওটা এটা দেখব, এটা ভিডিওটা কিরকম হবে একটু দেখো। খুব কম সেকেন্ডের ভিডিও আছে যাতে আমাদের লেকচারের ই না হয়। আয়রন দ্রবণের ভিতরে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্রবণটা আমরা অ্যাড করব। এটা বাম পাশে। এখানে আমরা প্রথমে কি করতেছি, প্রথমে আমরা Fe3+ এর, হ্যাঁ, Fe3+ এর দ্রবণে আমরা কি Fe3+ এর দ্রবণটা আমরা প্রথমে আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই দ্রবণের ভিতরে আমরা এখন থায়োসায়ানেট দ্রবণটা আমরা যোগ করব। দেখো এখানে থায়োসায়ানেট দ্রবণটা যোগ করা হচ্ছে। তানভীর তুমি কি রক্তের কালার দেখতে পাচ্ছ কিনা? দেখো থায়োসায়ানেট দ্রবণটা যোগ করলে তোমার রক্ত লাল বর্ণের একটা কি পাওয়া যাচ্ছে, দ্রবণ পাওয়া যাচ্ছে। ফলে এই তোমার দ্রবণ দ্বারা আমরা বুঝতে পারি ওই দ্রবণে Fe3+ আয়নটা কি আছে, প্রেজেন্ট আছে। তাহলে এটা হচ্ছে কি Fe3+, আর এটা হচ্ছে কি অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা Ac। আসলে এটা হচ্ছে প্লাস, আর এই সালফারের উপর এটা হচ্ছে কি তোমার মাইনাস, এই সালফারের উপর এটা কি তোমার মাইনাস অংশ।
এই অংশটা এটা যখন হয় এখানে একুয়াস লিখবো অবশ্যই, তাহলে এটার যোজনী কত বলতো 3, এটার যোজনী কত বলতো 1। তাহলে ধনাত্মকটা কার সাথে যোগ হবে? ঋণাত্মকের সাথে। এটা যদি ঋণাত্মকের সাথে যদি যোগ হয় তাহলে এটা Fe আর এখানে আছে কি SC10। তুমি একটু বোঝার ট্রাই করো, এটা যখন এটার সাথে যুক্ত হবে তখন যোজনীর বিনিময় করবে। ওর যোজনী 3, এই 3 যাবে এখানে, আর ওর যোজনী কত 1, এখানে 1 লেখার কোনো কি হবে না বলতো, প্রয়োজন হবে না। তাহলে এখানে তৈরি হবে কি, এটার নাম হচ্ছে কি বলতো থায়োসায়ানেট। এটা কে বলতো 3 যোজনী, তাহলে এটার নাম কি ফেরিক থায়োসায়ানেট। এই যৌগটার কারণে রক্ত লাল বর্ণের, এটা কি বলতো, এটা হচ্ছে রক্ত লাল বর্ণের একটা দ্রবণ এখানে আমরা দেখতে পাই। এখানে কোনো অদক্ষেপের জন্য অ্যারো সিম্বল এখানে ব্যবহার করা যাবে না। অদক্ষেপ যদি হতো তাহলে এই ধরনের আমরা অ্যারো সিম্বল আমরা এখানে ব্যবহার করতাম। দেখো এখানে আয়রন এই 3টা থায়োসায়ানেটকে ধরছে, তাহলে এই বিক্রিয়ার জন্য এই যৌগটার কত মোল দরকার হবে? 3। তাহলে এখানে কত হবে? 3 অণু কি হবে বলতো, এখানে অ্যামোনিয়াম আয়ন তোমার এখানে উৎপন্ন হবে। তাহলে এই যৌগটার নাম কি ফেরিক। এটা ফেরিক, এটা কি হবে থায়োসায়ানেট, ফেরিক থায়োসায়ানেট। একটু বোঝার ট্রাই করো, এখানে কিছু বইতে জাস্ট এই সংকেতটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা আছে Na4CNS। আসলে এই রিপ্রেজেন্টেশনটা কি তোমার ভুল। আসলে তোমার প্রেজেন্ট করতে হবে কি HCl। তুমি এভাবে প্রেজেন্ট করবে না। আসলে অ্যামোনিয়ামের যদি আমি স্ট্রাকচারটা আমি যদি লিখতে চাই, আমি যদি এটার স্ট্রাকচারটা যদি লিখতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এটা, এটা NH4, এটা প্লাস, এটা S, এটা কি Cl মাইনাস। এটার স্ট্রাকচার যদি লিখি তাহলে এটা হচ্ছে এটা, এটা NH, এই NH, এটা কিভাবে তৈরি হইছে H সেটা হচ্ছে পরে। এটার স্ট্রাকচারটা কি এই প্লাস, আর এটা হচ্ছে S মাইনাস, এই কার্বন, এই তিনটা বন্ড, এই নাইট্রোজেন। অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার এটা। হ্যাঁ, এটা কিভাবে তৈরি হলো এটা আসবে ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টারে, এই অংশগুলো আমরা দেখাবো। এই সালফার এটা মাইনাস, কার্বনের সাথে সালফারটা জাস্ট এইভাবে কানেক্ট আছে, এই তিনটা বন্ধন আর এর, অর্থাৎ এই ধনাত্মক অংশের সাথে সালফারের এই ঋণাত্মক অংশটা আসলে কি আছে বলতো, যুক্ত আছে। এই কারণে সংকেতটা অ্যামোনিয়াম থায়োসায়ানেটের এভাবে লিখবা, বাট এভাবে লিখবা না। অনেক বইতে এটা এভাবে রিপ্রেজেন্ট আছে, এটা ভুল প্রেজেন্টেশন। ওকে, এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে আমাকে একটু জানাও। জি স্যার, বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, দুটো না, তোমার নেটে সমস্যা হতে পারে। হ্যাঁ, আমার নেট এই পর্যন্ত এখন পর্যন্ত ঠিক আছে। ওকে, অ্যাটেনশন, সবাই দেখো, সবাই কি ক্লিয়ার দেখতে পাও তো? হ্যাঁ, ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে? সবই যদি জি স্যার কও তাহলে বুঝবো কিভাবে পড়া বুঝছো নাকি ভিডিও ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন একটু দেখো, আমাদের এটা ছিল আমাদের 3 নম্বর রিয়াজেন্ট, আমরা 4 নম্বর রিয়াজেন্টটা আমরা লিখবো। 4 নম্বর রিয়াজেন্টটা এটা 9 10। হ্যাঁ, এটা ছোটখাটো, এগুলো কোনো মিস করা যাবে না তোমার। এগুলো এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং তোমার এক্সামের জন্য, পাবলিক এক্সাম বলো, কলেজ এক্সাম বলো, সবকিছুর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখো, এই 4 নম্বরের ক্ষেত্রে এটা আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা আমরা এটা শনাক্ত করব। এটা দ্রবণ দ্বারা আমরা এটাকে শনাক্ত করব। বোঝার ট্রাই করো, এখানে আমরা তুমি জানো, এটা আমরা 9 10 এ পড়ে আসছি। Fe3+ আয়নটা এখানে আছে কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে এই 3+টা কি হবে, এখানকার OH এর সাথে অ্যাটাক হবে। যেহেতু যদি 3, তাহলে এটা কি হবে, 3টাকে ধরবে। তাহলে Fe OH কি হবে বলতো 3, এটার জন্য অদক্ষেপ আসবে। যেহেতু 3টাকে ধরে ব্যালেন্স যদি করি এখানে 3 দিতে হবে, আর এটা হবে লালচে বাদামি বর্ণের অদক্ষেপ।
এটা লালচে বাদামি বর্ণের, এটা কি চলে আসবে, পদক্ষেপটা তোমার চলে আসবে। এখানে কয়টা সোডিয়াম আয়ন হবে, তিনটা, কারণ এই তিনটা সোডিয়ামকে প্রতিস্থাপিত করছে, এটা তিনটা সোডিয়াম। এই পর্যন্ত এই বিক্রিয়ায় তোমার কোনো ডাউট থাকার কোনো কথা না। এখন আমরা আলোচনা করব অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, Al3+ আয়ন শনাক্তকরণ। এই আয়নটা আমরা শনাক্ত করব। দেখো এখানে খুব বোঝার একটা জিনিস আছে। দেখো আমরা যদি তোমার আগে আমরা একটু এখানে থিওরি আলোচনা করে নেব, তারপর আমরা একটা ভিডিও দেখব। আমরা এখানে কি করব, মনে করো এটা অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম লবণ। তুমি তো আর পরীক্ষায় কিন্তু জানবা না যে এটা অ্যালুমিনিয়াম লবণ কিনা, তুমি জানবা এটা আননোন লবণ, এটা অজানা লবণ, এটা স্যাম্পল। তুমি এটা আইডেন্টিফাই করবা এখানে অ্যালুমিনিয়াম আছে, এটা অ্যালুমিনিয়ামের সল্ট, এটা আইডেন্টিফাই করবা। ওকে, তার মানে ঠিক একই রকম তুমি পানি যোগ করবা, পানি যদি যোগ করা হয় তাহলে একটা মূল দ্রবণ তৈরি হবে, মূল দ্রবণ তোমার তৈরি হবে। মূল দ্রবণের কত ml নিয়ে কাজ করবা, 1 থেকে 2 ml বা 2 থেকে 3 ml, যাই না না কেন 3 ml এই দ্রবণ নিবে। এটা মূল দ্রবণ। আমাদের বইতে অ্যালুমিনিয়াম আয়ন টেস্ট করার জন্য একটাই শনাক্তকরণ পরীক্ষা আছে, আমরা একটাই শিখব, কারণ এখানে আয়ন শনাক্তকরণে অনেকগুলো টেস্ট, এতগুলো টেস্ট মাথায় রাখতে পারে না স্টুডেন্টরা। এখানে আয়ন শনাক্তকরণটা আমরা বাড়তি কিছু করব না, যতগুলো আছে এটাই সুন্দরভাবে আমরা গুছিয়ে করব। হ্যাঁ, ওকে। তাহলে এখানে আমরা বিকারক হিসেবে প্রথমে ব্যবহার করি সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম আয়ন টেস্ট, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করি। সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে এখানে সাদা পদক্ষেপ আসে, এটা হোয়াইট পিপিটি করে, এখানে সাদা পদক্ষেপ আসে। এর ভিতরে যদি আমি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি, এখানে যদি অতিরিক্ত যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি আমি, তখন এই সাদা পদক্ষেপটা তোমার ডিসলভ হয়ে যায়। আমি যদি এই দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি তাহলে সাদা পদক্ষেপ পড়ে। এই সাদা পদক্ষেপের মধ্যে আমি যদি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি তখন এই সাদা পদক্ষেপটা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। যদি বিক্রিয়া করে তখন এই সাদা পদক্ষেপ আর কি থাকে না, আর যদি বিক্রিয়া না করতো তাহলে এই সাদা পদক্ষেপটা কি হবে, থেকে যাবে। সাদা পদক্ষেপ যদি এটার সাথে বিক্রিয়া করে তাহলে আমরা বলি এই সাদা পদক্ষেপটা সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিসলভ হয়। কি হয়, ডিসলভ হয়। তার মানে এখানে আমরা কি বলতে পারি, সাদা পদক্ষেপটা, এখানে সাদা পদক্ষেপ তোমার কি হবে, দ্রবীভূত হবে, পদক্ষেপ এখানে দ্রবীভূত। এর বোঝা ট্রাই করো। এরপর এ পর্যন্ত আসার পরও তোমার কি, তুমি শিওর হবে না, এরপরও একটা টেস্ট করতে হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এটার ভিতরে অ্যাড করতে হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড এটার ভিতরে যদি অ্যাড করি তাহলে পুনরায় সাদা পদক্ষেপ পাওয়া যায়, পুনরায় সাদা পদক্ষেপ চলে আসে, পুনরায় সাদা পদক্ষেপ এখানে তোমার চলে আসে। ওকে, তুমি দেখো ঠিক এটা যদি মনে করো অ্যালুমিনিয়াম আয়নের পরিবর্তে এটা যদি জিঙ্ক হতো তাহলে ঠিক একই রকম হতো। এটা জিঙ্ক আয়নের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে এখানে সাদা পদক্ষেপ পড়ে, এর ভিতরে যদি আরো অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড পড়তো সাদা পদক্ষেপ দ্রবীভূত হয়ে যেত, তখন তোমার এখান থেকে একটা বাড়তি আমাদের টেস্ট করা লাগতো। যেমন আমি যদি জিঙ্ক আয়নের ক্ষেত্রে যদি দেখতাম, জিঙ্ক আয়ন ধরে নাও এটা জিঙ্ক, এটা আমার এই মূল দ্রবণটা মনে করো জিঙ্কের, আমি বোঝার ট্রাই করো, এটা একটু একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে কি, মনে করো জিঙ্ক লবণ, এখানে আমি পানি, এখানে আমি মূল দ্রবণ তৈরি করলাম, এখান থেকে আমি 2 থেকে 3 ml দ্রবণ নিলাম, এখানে আমি দ্রবণ নিলাম, এটা হচ্ছে মূল দ্রবণ, বোঝার ট্রাই করো। এই দ্রবণের মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি তাহলে এখানে কি পাওয়া যাবে, সাদা পদক্ষেপ পাওয়া যাবে। তুমি দেখো এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি, এখানে সাদা পদক্ষেপটা তোমার কি হবে, দ্রবীভূত হয়ে যাবে, পদক্ষেপটা তোমার কি হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। তুমি দেখো
অ্যালুমিনিয়াম লবণটা সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রতি যেভাবে রেসপন্স করতেছে, ঠিক জিঙ্ক লবণটা সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রতি একই রকম রেসপন্স করে। বাট এই থার্ড স্টেপে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। থার্ড স্টেপে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করি, এখানে থার্ড স্টেপে আমরা কি অ্যাড করি, তোমার H2S। এখানে অ্যাড করি হাইড্রোজেন সালফাইড, এখানে অ্যাড করি কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এর কারণে এখানে আবার পুনরায় কি আসে, সাদা অদক্ষেপ আসে, পুনরায় সাদা অদক্ষেপ আসে। এটা হচ্ছে শর্টকাট। তুমি যখন হায়ার লেভেলে পড়বা, অনার্স পড়বা যখন কেমিস্ট্রিতে, তখন এগুলো রিজন, এটা কেন অ্যামোনিয়াম ক্লোরাইড, কেন H2S, অন্য রিয়েজেন্ট আমরা অ্যাড করি, হ্যাঁ, অন্য একটা টেস্টের মাধ্যমে আবার অ্যালুমিনিয়াম আয়নটাকে আবার তোমার স্পেসিফিক ভাবে আমরা শনাক্ত করনি, হ্যাঁ। এখানে এই অংশে এত কিছু বলার তোমার সুযোগ থাকে না, কারণ অনেক বাচ্চাই কি তোমার এত বেশি আয়ন টেস্টের এই জিনিসগুলো মাথায় রাখতে পারে না। এই কারণে আমরা এখানে বইয়ের ইনফরমেশন গুলো এখানে নিচ্ছি। তার মানে হচ্ছে তুমি যদি অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক যদি ট্রাই করো, তাহলে তোমার দেখা যাচ্ছে কি অ্যালুমিনিয়ামের জন্য তোমার কি এই পর্যন্ত সাদা পদক্ষেপ আসছে, এবং আমরা এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি তোমার অ্যালুমিনিয়ামের জন্য আমরা যোগ করব কি, অ্যামোনিয়াম ক্লোরাইড যদি যোগ করি পুনরায় সাদা পদক্ষেপটা ফিরে আসবে। আর যদি হাইড্রোজেন সালফাইড যদি তোমার কি জিঙ্কের জন্য ট্রাই করে, পুনরায় সাদা পদক্ষেপ ফিরে আসবে। এটার ভিতরে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা পদক্ষেপ আসবে না, H2S যোগ করলে সাদা পদক্ষেপ আসবে না, দুটো একই রকম আচরণ করবে না। এটার জন্য যোগ করতে হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার জন্য করতে হয় কি তোমার H2S। কথা বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। মানে জানানোর আগে আমরা একটু একটা ভিডিও দেখে আসি, একটা অ্যালুমিনিয়াম আয়ন টেস্ট দেখো। একটু সবাই একটু দেখো, আমি একটু ভিডিওটাকে একটু আবার একটু করব। দেখো, প্রথমে অ্যালুমিনিয়াম আয়নের দ্রবণটা টেস্ট টিউবে নেওয়া হলো 2 থেকে 3 ml। এর ভিতরে অ্যাড করা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো সাদা পদক্ষেপ চলে আসছে। এরপর তোমাকে আরো সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে। দেখো সাদা পদক্ষেপটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে কি সাদা পদক্ষেপটা ওই এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে। দেখো বিক্রিয়া করছে, ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে যে আমরা যে অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে ব্যবহার করছি, এই অংশটা এখানে নাই। ক্লিয়ার? এরপর একটু দেখো, আমরা যদি জিঙ্ক আয়ন টেস্টে যাই, জিঙ্ক আয়নের ক্ষেত্রে একটু দেখো, জিঙ্ক আয়নের টেস্ট একটু দেখো। প্রথমে জিঙ্ক আয়নের একটা দ্রবণ নেওয়া হলো, তার ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হলো। দেখো একটা সাদা পদক্ষেপ চলে আসছে। এরপর এটার ভিতরে এক্সেস পরিমাণ, অতিরিক্ত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হলো। তোমার জিঙ্কের ক্ষেত্রে তোমার অদক্ষেপটা যেতে চায় না, হ্যাঁ, আর তোমার কি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অদক্ষেপটা খুব ফাস্টলি চলে যায়। দেখো অদক্ষেপটা তোমার কি হবে, দৌড়ে চলে যায়। অ্যাটেনশন, এই দুটোর ক্ষেত্রে এটা। এখন এখানে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া হবে সেই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমার এই কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। অ্যাটেনশন, হ্যাঁ জিয়াদ, আসলে আমরা সাদা পদক্ষেপ আনতে চাই না। আসলে অ্যালুমিনিয়াম আয়ন আরো রিয়েজেন্ট দেওয়ার করা যায়,
আরো রিয়াজেন্ট দ্বারা অ্যালুমিনিয়াম আয়নটাকে শনাক্ত করা যায়। বাট ওই বিক্রিয়াগুলো এতটা দৃশ্যমান না, এতটা ভিজিবল চেঞ্জ কি তোমার বোঝা যায় না। আমরা দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড এরকম এই দ্রবণের প্রতি আচরণ করে, যেটা জিঙ্কের ক্ষেত্রে দেখা যায়। তখন ট্রাই করা হয় যে এটাকে এক্সেস দিলে কি রকম আচরণ করে, তখন দুটোর মধ্যে আবার সিমিলার হয়ে যায়। তখন আমরা ভিন্ন একটা রিয়াজেন্ট দিয়ে তখন দেখা যায় এই দ্রবণটার প্রতি অ্যামোনিয়াম ক্লোরাইড যেভাবে আচরণ করে এই দ্রবণের প্রতি আবার H2S কি তোমার একই রকম আচরণ করে। আমি এই দ্রবণে যদি অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে যদি এখানে যোগ করি তখন সাদা অদক্ষেপ ওই ধরনের বিক্রিয়া হবে না। আমার কথা বুঝতে পারছেন? আবার H2S এখানে যদি অ্যাড করি তাহলে এখানে সাদা অদক্ষেপ কি তোমার হবে না, বিক্রিয়া হবে না। এই কারণে এই দুটো কি তোমার একই রকম হয়ে যাচ্ছে, আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তোমার এটা কি তোমার অভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে অভিন্ন যদি হয়ে যায় তখন তোমার কি করতে হবে, ডিফারেন্ট তোমার কিছু এখানে অ্যাড করতে হবে। তখন দেখতে হয় সাধারণত আমরা একটা লবণ, এটা হচ্ছে একটা অ্যানালাইসিসের নিয়ম, এটা লবণ আমরা সাধারণত দেখি যে এটা সলিউবল কিনা, দ্রবণীয় কিনা। আমরা প্রথমে এটাকে কি করি, ওয়াটারে অ্যাড করি। এটা যদি ওয়াটারে বা পানিতে যদি তোমার ডিজলভ যদি না হয়, হ্যাঁ, তাহলে আমরা কি করি, এটাকে একটু হিট দিই। হিট দেওয়ার পর যদি তোমার কি, প্রথমে আমরা কি করি, টেস্ট টিউবে পানি নিই, তার মধ্যে একটা লবণ নিই। লবণ নেওয়ার পর আমরা কি করি, এটা ডিজলভ হয় কিনা এটা দেখি। না হলে একটা স্টিক বা লাঠি বা নাড়ানির সাহায্যে এটাকে তোমার কি করা হয়, স্ট্রেন করা হয়, নাড়ানো হয়। তারপর যদি ডিজলভ না হয় একটু আমরা হিট দিই। হিটেও যদি ডিজলভ না হয় তখন আমরা কি করি, তার ভিতরে একটু অ্যাসিড অ্যাড করে দিই। অ্যাসিডও অ্যাড না ডিজলভ না হলে তখন আমরা কি করি, একটু ক্ষার অ্যাড করে দিই। তখন ক্ষারেও ডিজলভ না হলে তখন সেটাকে আবার হিট করি। এভাবে আমরা একটার পর একটা টেস্ট করি। এগুলো সবগুলো আইডেন্টিক্যাল যখন হয়ে যায় তখন আমরা ডিফাইন্ড এটা, তখন আমরা একটু অতিরিক্ত পরিমাণ দিই। অতিরিক্ত পরিমাণ দিলে আসলে দেখা যায় পদক্ষেপটা আসলে কি তোমার ডিজলভ হয় কিনা। যদি এই পদক্ষেপটা যদি ডিজলভ যদি না হতো তাহলে এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইডে হোয়াইট টিপিকে এই পর্যন্ত দিয়ে রাখতে হয়, এরপর অতিরিক্ত আর ওই সামনের দিকে আর যেতে না। হ্যাঁ, আমরা এখন এটা বিক্রিয়াটা দেখব। দেখো এটার বিক্রিয়াটা অ্যালুমিনিয়াম আয়নের ক্ষেত্রে এটা দেখো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ। এটার আমরা বিক্রিয়াটা লিখতেছি অ্যালুমিনিয়ামের জন্য। এটা কার জন্য বিক্রিয়া, এটাও লিখে দিই, কারণ এটা নিচে তো আমরা জিঙ্কও লিখছি, এটা আমরা অ্যালুমিনিয়ামের জন্য লিখছি। তুমি এটা দেখো, প্রথমে বোঝার ট্রাই করো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম জলীয় অবস্থায়, এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যোগ করব। তাহলে এটা প্লাস হবে, এটা কি হবে মাইনাস, এই প্লাসটা মাইনাসের সাথে দিয়ে যোগ হবে। অ্যালুমিনিয়ামটা ওএস এর সাথে যোগ হলে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। আর এখানে কি তিনটা ওএস কে এটা ধরে রাখে, তাহলে এটা 3 অণু বিক্রিয়া। এখন এখানে কি হবে, তিনটা সোডিয়াম প্রতিস্থাপিত হয়ে তিনটা সোডিয়াম আয়ন এখানে চলে আসবে। তুমি দেখো এটার ভিতরে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাড করি তখন এখানে সাদা অদক্ষেপটা তৈরি হয়। তো সাদা অদক্ষেপটা কোন উপাদানের জন্য হবে, যে উপাদানে অ্যালুমিনিয়াম আছে। যেহেতু এটা অ্যালুমিনিয়াম টেস্ট করতেছি, যদি জিঙ্ক টেস্ট করতাম তাহলে এই উপাদানগুলোর মধ্যে, এই কম্পোনেন্টগুলোর মধ্যে আমি দেখতাম যে কোথায় আমাদের জিঙ্ক আছে, তাহলে এটার জন্য কি আসবে, সাদা অদক্ষেপ চলে আসবে। তুমি দেখবা তারপর আমরা কি করলাম, এটার ভিতরে আমরা আবার কি করলাম, এই সাদা অদক্ষেপের মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি। তখন আর এই সাদা অদক্ষেপটা থাকে না, তার মানে এই সাদা অদক্ষেপটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করে, বিক্রিয়া করে। তাহলে এটা কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে কি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রুপ, সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর অন্তর্ভুক্ত কি একটা ধাতু, এখানে গ্রুপ 1 এর অন্তর্ভুক্ত ধাতুগুলো শক্তিশালী হয়, তার মানে এটা একটা শক্তিশালী ক্ষার। এটা একটা শক্তি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটাও ক্ষার। ক্ষার ক্ষারের সাথে কখনো বিক্রিয়া করে না। যখন এটা কি একটা শক্তিশালী, এটা একটা কি শক্তিশালী কি তোমার ক্ষার। এখন ব্যাপারটা হচ্ছে যখন এই ক্ষারটা যখন এই ক্ষারের কন্টাক্টে আসবে, একটা শক্তিশালী ক্ষারকের কন্টাক্টে আসবে, অ্যালুমিনিয়ামটা কিন্তু গ্রুপ 1 এর না, অ্যালুমিনিয়ামটা হচ্ছে গ্রুপ 3 এর। তার মানে এটা কি একটা দুর্বল ক্ষার। একটা দুটো যদি একটা বিক্রিয়া যদি দুটো ক্ষার যদি প্রেজেন্ট থাকে তাহলে একটা শক্তিশালী ক্ষারের কন্টাক্টে যখন একটা দুর্বল ক্ষার আসে তখন এটা অ্যাসিডের মতো আচরণ করে। তখন এটা কার মতো আচরণ করে, অ্যাসিডের মতো। আমি তোমাকে আবার বলছি, এটা শক্তিশালী ক্ষার আর এটাও কি ক্ষার।
যখন একটা দুর্বল ক্ষার যখন একটা শক্তিশালী ক্ষারের কন্টাক্টে আসে তখন এটা কার মতো আচরণ করবে, অ্যাসিডের মতো আচরণ করবে। যেমন এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড দুটোই যদি শক্তিশালী হতো তাহলে এটা এই ধরনের তোমার কি রিঅ্যাকশনটা এই ধরনের রিঅ্যাকশন খুব কম হয়। যেমন দুই অণু যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, সবসময় মনে রাখবা, হ্যাঁ, দুটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দুই অণু সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে, অলওয়েজ মনে রাখবা যদি বিক্রিয়া করে তাহলে এক অণু অ্যাসিডের মতো আচরণ করে, এক অণু ক্ষারের মতো আচরণ করে। দুই অণু সালফুরিক অ্যাসিড যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে তাহলে এক অণু অ্যাসিডের মতো আর এক অণু ক্ষারের মতো। যদি নাইট্রিক অ্যাসিড আর H2SO4 যদি বিক্রিয়া করে, অলওয়েজ মনে করবে একটা অ্যাসিডের মতো কাজ করে আর একটা কার মতো কাজ করে, ক্ষারের মতো। এই কথাগুলো তুমি কিছুদিন পর পাবা এই কথাগুলো। ওকে, তুমি দেখো আমরা এর আগে বলছি একটা অ্যাসিড এবং একটা ক্ষারের বিক্রিয়ায়, একটা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যদি তোমার একাধিক ধাতু যদি থাকে, দেখো অ্যালুমিনিয়াম এবং সোডিয়াম একাধিক ধাতু, তাহলে এটার ভিতরে যেটা কম সক্রিয় ধাতু হবে, এটা কম সক্রিয় কি ধাতু, সেই ধাতু থেকে তোমার কি হবে, ঋণাত্মক যৌগমূলক তৈরি হবে। এই কথাগুলো আমরা অ্যালুমিনেট, জিঙ্কেট তোমার আয়ন শনাক্তকরণের আগে এই কথাগুলো বলছি। একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় একাধিক ধাতু যদি প্রেজেন্ট থাকে, ওই ধাতুগুলোর মধ্যে যেটা কম সক্রিয় হবে সেই কম সক্রিয় ধাতু থেকে ঋণাত্মক যৌগমূলক তৈরি হবে। অ্যালুমিনিয়ামের ঋণাত্মক যৌগমূলক কোনটা, অ্যালুমিনেট, এই তোমার অ্যালুমিনেট। এই অ্যালুমিনেটটা কি বলতো, ঋণাত্মক। তোমাকে আমি দেখাইছি যে এটা চার সংখ্যা কিভাবে মাইনাস হয়, এটা যোজনী কত 1। তাই এই ঋণাত্মক অংশটা এখানকার কার সাথে যুক্ত হবে, ধনাত্মক। ধনাত্মক কার সাথে, সোডিয়াম। এখানে কি ধনাত্মক কি অ্যালুমিনিয়াম বাদে এখানে ধনাত্মক অংশটা আছে কি সোডিয়াম, তখন এটা সোডিয়ামের সাথে গিয়ে যুক্ত হবে, এটা সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করবে। এটা কি তৈরি করবে, সোডিয়াম কি তোমার অ্যালুমিনিয়াম। আমি তোমাকে আবার বলছি এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় একাধিক যদি ধাতু থাকে তাহলে যেটা কম সক্রিয় ধাতু হবে ওই ধাতু থেকে ঋণাত্মক যৌগমূলক তৈরি হবে। অ্যালুমিনিয়ামের ঋণাত্মক যৌগমূলক কি, অ্যালুমিনেট। এটা যদি 1, এখানকার ধনাত্মক অংশকে সোডিয়াম, তখন এটা তৈরি হবে সোডিয়াম অ্যালুমিনেট। যেহেতু অ্যাসিড ক্ষার বিক্রিয়া অলস কি হয়, লবণ আর কি পানি, তাহলে এটা OH আর H মিলে এখানে তৈরি হবে কি তোমার পানি তৈরি হবে। এই বিক্রিয়া করার কারণে এখানে সাদা অদক্ষেপটা কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, এখানে আর সাদা অদক্ষেপটা থাকে না। এর ভিতরে আমি আবার কি যোগ করি বলতো, তোমার এটার ভিতরে আমি আবার যোগ করি কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। তুমি একটু দেখো এটা এটা বিক্রিয়া করে এটা তৈরি করে, বোঝার ট্রাই করো, এখানে কিন্তু অনেকগুলো কথা পেছানো। এটা বিক্রিয়া করে এটা তৈরি করে, তার মানে এটাকে যদি ভাঙি বা বিশ্লেষিত করি তাহলে এই দুটো উপাদান আমরা পাই। এটা বিক্রিয়া করে তোমার তৈরি করে কোনটা বলতো, এটা বিক্রিয়া করে এটা আর এটা তৈরি করে, তাহলে এটা বিশ্লেষিত করলে আমরা এই দুটো উপাদান আমরা পাই। তার মানে এই দ্রবণের মধ্যে আমরা আবার যোগ করি কোনটা বলতো, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই দ্রবণের মধ্যে কি কি আছে, সোডিয়াম অ্যালুমিনিয়াম, আর যোগ আছে কি পানি। এর মধ্যে আমরা যোগ করি কি, অ্যামোনিয়াম কি তোমার ক্লোরাইড। বোঝা ট্রাই করবা, পৃথিবীতে কোনো কঠিন কিছুই নাই। তাহলে এই দুটো উপাদানকে যদি তোমার বিশ্লেষিত করা হয় তাহলে এই দুটো উপাদান বিদ্যমান, একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে কি বলতো, সোডিয়াম কি বলতো হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমি যদি ভাঙি তাহলে আমি পাই কি NH3 আর কি বলতো HCl। এটা বিক্রিয়া করে তৈরি করে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো NH3H NH4 আর এটা কি তোমার Cl, এই দুটো তৈরি করে। তুমি দেখো এটা ক্ষার, এটাও কি তোমার ক্ষার, অ্যামোনিয়া একটা ক্ষার। এটা কি শক্তিশালী ক্ষার, এটা কি তোমার শক্তিশালী ক্ষার। আর এই ক্ষারটা কোন ক্ষার, দুর্বল ক্ষার। এই ক্ষারটাও কোন ক্ষার, দুর্বল ক্ষার। এটা কি তোমার এসিড, এই তোমার এসিড। এটাকে বিশ্লেষণ করো। তাহলে দেখো তোমার দুর্বলের সাথে কখনো বিক্রিয়া করে না। ক্ষার সবসময় পছন্দ করে কাকে, এসিডকে। তাহলে এই শক্তিশালী ক্ষারটা কার সাথে অ্যাটাক করবে, এই শক্তিশালী এসিডের সাথে। এসিডটা কাকে চয়েস করে নেবে, যে শক্তিশালী, যে পাওয়ারফুল, যে বিক্রিয়া করতে পারবে, তখন এই শক্তিশালী ক্ষারটা এই এসিডের সাথে, শক্তিশালী এসিডের সাথে বিক্রিয়া করবে। এটার সাথে যদি বিক্রিয়া করে এটা আর এটা যদি বিক্রিয়া করে, এটা ক্ষার আর এসিড যদি বিক্রিয়া করে তাহলে এখানে তৈরি করবে কি বলতো, লবণ আর কি তৈরি করবে বলতো, পানি তৈরি করবে। তাহলে এটা যদি বিক্রিয়ায় পার্টিসিপেট করে যায় তাহলে থাকলোটা কি, এটা আর এটা। তাহলে এই দুটোই দুর্বলের সাথে ওরকম বিক্রিয়া করে না। তখন তোমার কি হয়, এটা কখন হবে, ক্ষারের সাথে বিক্রিয়া করবে কি রকম, একটা শক্তিশালী হবে একটা দুর্বল হবে। তখন ওই দুর্বলটা এসিডের মতো আচরণ করবে। দুটোই দুর্বল হওয়ার কারণে এখানে কি হবে বলতো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চলে আসবে আর এখানে তোমার চলে আসবে কি তোমার অ্যামোনিয়া চলে আসবে। এখন এখানে অনেকগুলো উপাদান আছে, কোন উপাদানের জন্য সাদা অদক্ষেপ,
আমরা কাকে শনাক্ত করতে চাই? অ্যালুমিনিয়াম আয়ন। তাহলে এই উপাদানটার জন্য তাহলে এই অ্যালুমিনিয়ামটা কার ভিতরে আছে? প্রথম উপাদানটার ভিতরে। তাহলে এই উপাদানের জন্য আবার কি হবে? পুনরায় সাদা পদক্ষেপটা কি হবে বলতো? ফিরে আসবে। এই সাদা পদক্ষেপটা তোমার ফিরে আসবে। তাহলে আমি যদি বিক্রিয়াটাকে একটু রিভিউ করি, দ্বিতীয় এবং তৃতীয় স্টেপ। এই উপাদান এই সাদা পদক্ষেপের মধ্যে অতিরিক্ত আমি যখন তোমার কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। এটা শক্তিশালী, এটা দুর্বল ক্ষার। যখন দুর্বলটা শক্তিশালী ক্ষারের কাছে যায়, যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে যায়, তখন সেটা অ্যাসিডের মতো আচরণ করে। এই ধরনের ঘটনা তুমি ফার্স্ট, বাট এই ধরনের ঘটনা অনেক রয়েছে। হ্যাঁ, তুমি এটা প্রথম দেখছো এবং পরবর্তীতে যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা এই ধরনের কথাগুলো বারবার চলে আসবে। তাহলে এটা কি হবে? একটা বিক্রিয়ায়, অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় একাধিক যদি ধাতু থাকে, তাহলে যেটা কম সক্রিয় ধাতু হবে সেই ধাতু থেকে ঋণাত্মক যৌগমূলক তৈরি হবে। অ্যালুমিনিয়ামের ঋণাত্মক যৌগমূলক কে? এটা কি তোমার ঋণাত্মক, যোজনীগত 1। ঋণাত্মক কখনো একা থাকে না, সে অলওয়েজ ধনাত্মককে নিয়ে থাকতে চায়। এখানকার ধনাত্মকটাকে সোডিয়াম, তখন সোডিয়াম অ্যালুমিনিয়াম। যেহেতু এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, অলওয়েজ লবণ আর কি হবে? পানি তৈরি হবে। এটা কোন লবণ? দ্রবণীয় লবণ। এটা কোন লবণ? দ্রবণীয়। এটা যদি দ্রবণীয় লবণ যদি না হতো, তাহলে এখানে কি হতো বলতো? এটা অদক্ষেপ পাওয়া যেত। এটা কি কোন লবণ? দ্রবণীয় লবণ। আর এখানে কি তৈরি হবে? পানি। এটার ভিতরে আমি আবার কি করছি? অ্যামোনিয়াম ক্লোরাইড আমি যোগ করছি। তার মানে এটা বিক্রিয়া করলে এটা উৎপাদন পাওয়া যায়, আর এটাকে বিশ্লেষিত করে জাস্ট এই উপাদানগুলো এখানে পাওয়া যায়। তার মানে এই উপাদানগুলোর মধ্যে কি আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়ামটা আসলে দুর্বল, সোডিয়ামটা আসলে কি শক্তিশালী। তাহলে এটা কি তোমার দুর্বল, আর এটা কি অ্যাসিড। শক্তিশালীটা অ্যাসিডের সাথে কি করবে? বিক্রিয়া করবে। দুর্বলকে কি বিক্রিয়া করতে দেবে? দিবে না। তখন এটা এটার সাথে বিক্রিয়া করে লবণ আর কি তৈরি করে? পানি। তখন এই দুর্বল আর এই দুর্বলটা কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে। তখন এখানে কি হবে? অ্যামোনিয়া, আর এখানে তোমার তৈরি হবে কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু এটা অ্যালুমিনিয়াম আয়নতে সাদা পদক্ষেপ চলে আসছে, তাহলে এই উপাদানটার কারণে সাদা পদক্ষেপ হবে। দেখো বিক্রিয়াটা বুঝতে পারছো। ওকে, তুমি অবশ্যই, হ্যাঁ, এগুলো বারবার প্র্যাকটিস করো, মানে মনে থাকবে না। কলেজটা এত একটা জিনিস তোমার, এটাকে ইন্টারমিডিয়েট বলে। হ্যাঁ, আমাদের কেমিস্ট্রিতে ইন্টারমিডিয়েট একটা শব্দ আছে, যেটাকে আমরা বলি আনস্টেবল অবস্থা। হ্যাঁ, এই অবস্থাটা এমন একটা অবস্থা যে অবস্থায় তোমার কি হয়? তোমার পজিটিভ কিছু তৈরি হয় অথবা নেগেটিভ কিছু তৈরি হয়। তুমি যদি এই অবস্থায়, যে স্টুডেন্ট গুলো, পৃথিবীতে দুর্বল কোনো শব্দ নাই, তুমি ইচ্ছা করলো, তুমি পরিশ্রম করো, দেখো অনেক ভালো রেজাল্ট করতে পারবে। হ্যাঁ, চেষ্টা করলে। কারণ অনেকে মানে ক্যাপাসিটি একবারে বুঝে, অনেকে দুইবারে বুঝে, অনেকে একবার লিখলে এটা মাথার ভিতর চলে আসে, অনেকে তিনবার লিখলে মাথায় চলে আসে। যার তিনবার আসে সে 6বার লেখে, দেখো ভুলবে না। আর যে একবারে পারে তার সাথে খুব ভালোভাবে ফাইট দিতে পারো তুমি 6বার লেখো। হ্যাঁ, তোমার মাথায় যদি তোমার কাজ না করে। হ্যালো, হ্যাঁ মনে হয়, আমি তো ক্লাসে আছি, ওই যে ওই নাম্বার দিয়ে মেসেজ দিয়ে দেন। আচ্ছা, একটা মেসেজ দিয়ে দিন, ওই মেসেজের আইডি। কথা কি বুঝছো কিনা? এই কারণে তুমি কি করবা, যার একবারে হয় না, দুইবারে হয় না, তুমি 5বার 6বার প্র্যাকটিস করো, এনাফ টাইম। হ্যাঁ, এই কারণে তুমি কি করবা, বারবার প্র্যাকটিস করবা। পৃথিবীতে ভালো কোনোই নাই, ভালো জিনিসটা অলওয়েজ তোমার কি চেঞ্জেবল, এটা কনস্ট্যান্ট না। একজন স্টুডেন্ট এক হয়, ও আজীবনে এক হবে বা ফার্স্ট হবে এমন কোনো কথা নেই। তুমিও ইচ্ছা করলে তাকে বিট দিতে পারো, বাট তোমার সেই ইচ্ছা শক্তিটা আছে কিনা, এটা হচ্ছে ম্যাটার। একটু দেখো, আমরা যদি জিঙ্ক আয়ন শনাক্ত করতে চাই, এটা দেখো, আমরা এখন Zn2+ আয়ন শনাক্ত করব।
আমাদের এই চ্যাপ্টার একবারে শেষের দিকে চলে আসতেছি, Z2+ সংক্ষেপ। এখানে আমাদের কি করতে হবে, জিঙ্কের তোমার কি করতে হবে, আমার লবণ, এটা আমরা দুইটা বিকারক আমরা এখানে ব্যবহার করি। এখানে কি জিঙ্কের লবণ, এটা জিঙ্ক লবণ। এখানে আমরা একটা মূল দ্রবণ তৈরি করলাম, এটা আমরা অলরেডি দেখে আসছি। এখানে আমরা 2 থেকে 3 ml নিলাম, এটা মূল দ্রবণ 2 থেকে 3 ml ব্যবহার করলাম। এখানে দেখো, এখানে আমরা কি করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, এখানে কি সাদা পদক্ষেপ পেলাম, এখানে দেখো এখানে আরো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, ওখানে আমরা লিখলাম, এর আগেও কিন্তু এটা লিখছি কারণ অ্যালুমিনিয়ামের সাথে এটা কম্পেয়ারটা তোমাকে বুঝিয়েছি। হ্যাঁ, সাদা পদক্ষেপ, এখানে আমরা তারপর এখানে আমরা কি যোগ করলাম, এটা সাদা পদক্ষেপ কি হয়ে গেল, ডিসলভ হয়ে গেল, পদক্ষেপ দ্রবীভূত। এখানে আমরা কি করলাম, H2S অ্যাড করলাম, তখন পুনরায় আবার কি পাওয়া গেল, সাদা পদক্ষেপ, পুনরায় সাদা পদক্ষেপ পাওয়া গেল। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে তোমার পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা FO, এটা FeCN6। এই দ্রবণটা আমরা যদি এই মূল দ্রবণের ভিতরে যদি যোগ করি তাহলে এখানে তোমার কি চলে আসে, সাদা পদক্ষেপ চলে আসে। এই দুই রিয়াজেন্ট দ্বারা আমরা আমাদের এইচএসসি লেভেলের সিলেবাসটা এই দুটো রিয়াজেন্ট দ্বারা ডিল করব। তাহলে আমরা এই উপরের এই বিক্রিয়াটা দেখব, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এই বিক্রিয়াটা এমন কোনো কঠিন বিক্রিয়া হওয়ার কথা না। উপরের বিক্রিয়াটা আমরা দেখব। তাহলে এটা প্রথমটা হচ্ছে কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটা দ্রবণ, যেহেতু আমরা এটা ভিডিওটা এর আগে দেখে আসছি। আর মার্কার পেন নিয়ে খুবই অস্বস্তি থাকে। তুমি দেখো, এটা জিঙ্ক লবণের দ্রবণ যখন হয় তখন এখানে কি হয়, জিঙ্ক 2+, এটা একোয়াস ফর্মে থাকে। এর ভিতরে আমরা যোগ করছি কাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এর ভিতরে আমরা যোগ করছি কাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, জিঙ্ক ওইসকে অ্যাড করে নেব। তো Zn এর জুলিনি 2, এটা জুলিনি কত, 2। তাহলে এটা কয় অণুর সাথে বিক্রিয়া করবে, 2। তাহলে এখানে তৈরি করবে কি, ZnOH। আর এখানে কি হবে, দুইটা কি তোমার সোডিয়াম আয়ন তৈরি হবে। এটার জন্য কি আসবে, সাদা পদক্ষেপ। এটার জন্য তোমার কি আসবে, সাদা পদক্ষেপ। তুমি দেখো এটার ভিতরে X সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তার মানে সাদা পদক্ষেপটা এটার সাথে কি করে বিক্রিয়া হবে। তাহলে এখানে কি হবে, জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা আর অ্যালুমিনিয়ামের বিক্রিয়াটা সিমিলার অনেকটা। এখানে দেখো এটা কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, দুটোই ক্ষার, এটা শক্তিশালী, এটা দুর্বল, তখন এটা অ্যাসিডের মতো কাজ করে। এটা কি তোমার দুর্বল ক্ষার, এই কারণে এই দুর্বল ক্ষারটা কি মতো কাজ করে, অ্যাসিডের মতো। আর এটা কি তোমার ক্ষার হিসেবে কাজ করে। তাহলে একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় যদি একাধিক যদি ধাতু থাকে তাহলে যেটা কম সক্রিয় ধাতু, কি কম সক্রিয়, জিঙ্ক, এটা কম সক্রিয় ধাতু। তাহলে কম সক্রিয় ধাতু থেকে ঋণাত্মক যৌগমূলক তৈরি হবে। তাহলে জিঙ্ক থেকে ঋণাত্মক যৌগমূলকটা কোনটা, জিঙ্কের। দেখবে যে এই ধরনের সংকেত আমরা লিখে আসছি। এটা চার্জ কত হয় দেখো, এটা +2, এই দুটো অক্সিজেনের জন্য কত, -4, +2 আর -4 এর যোগফল কত হয় বলতো, 2-। এই আয়নটা কি, জিঙ্কের। তাহলে এই আয়নটা কখনো একা থাকে না, সে অলওয়েজ ধনাত্মককে নিয়ে থাকে। তাহলে এই বাম পাশে ধনাত্মক আয়নটা কে আছে বলতো, সোডিয়াম। তাহলে এটা কয়টা সোডিয়াম কি নিয়ে থাকবে, দুটো। তাহলে এটা তৈরি হবে কি, সোডিয়াম জিঙ্কের। এটা প্লাস আর মাইনাস, তখন আর এই মাইনাসটা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখানে তৈরি করে কি তোমার পানি, এই তোমার পানি।
এখানে যখন H2S আমরা যখন অ্যাড করি তখন এই সোডিয়াম জিঙ্কেটটা সরাসরি H2S এর সাথে বিক্রিয়া করে। আমরা যখন এটার মধ্যে হাইড্রোজেন সালফাইড অ্যাড করি তখন এই সোডিয়াম জিঙ্কেটটা সরাসরি বিক্রিয়া করে কার সাথে? H2S এর সাথে। এটা কি তোমার সোডিয়াম জিঙ্কেট। তখন এই H2S এর সাথে তোমার কি করে? তাহলে এটা কি তোমার প্লাস সোডিয়াম ও প্লাস জিঙ্ক প্লাস। তাহলে আর এখানে কি হাইড্রোজেন সালফাইড, এটা কি সালফাইড H2 মাইনাস আছে। তখন এই সোডিয়ামটা কি করে বলতো? এই সালফারের সাথে গিয়ে যোগ হয়। আমরা তো জানি যে এখানে সালফাইডের এটা 4 সংখ্যা যদি +2 হয় তাহলে এটা 4 সংখ্যা কত হবে? -2। তখন এই সোডিয়ামটা এই সালফারের কি মাইনাসের সাথে গিয়ে যোগ হয়। তো এটার সাথে যদি মাইনাসের যোগ হয় তখন এটা NaS। সালফারের যোজনী কত? 2। তখন যোজনীর কি হবে? চেঞ্জ, এটা কি হবে? N2S। এখানে তো হাইড্রোজেন সালফাইড আর এখনো ব্যবহার হয় না, এটা অসম্পূর্ণ এখানে থাকে। এনটা আর এখনো থাকে না। ফলে এটাও ধনাত্মক, সোডিয়ামও ধনাত্মক, জিঙ্কও ধনাত্মক। কারণ সোডিয়াম ধনাত্মক হওয়ার কারণে সে ঋণাত্মকে ধরবে, জিঙ্ক তো ধনাত্মক, সে তো আর ছেড়ে দেবে না। তখন জিঙ্কও কি করবে? এই সালফারের সাথে গিয়ে অ্যাড হবে। তখন এর সাথে অ্যাড হয়ে কি তৈরি করবে? জিঙ্ক সালফাইড। আর অবশিষ্ট হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে তোমার তৈরি করবে কি? পানি। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে তৈরি করবে কি? তোমার পানি। তাহলে এখানে তোমার ঘটনা ঘটছে কি? পুনরায় আবার সাদা অদক্ষেপটা ফিরে আসছে। তাহলে এখানে কিন্তু তিনটা উপাদান তৈরি হচ্ছে। আমরা জিঙ্ক কেন শনাক্ত করতে চাচ্ছি, তাহলে কোন উপাদানটার জন্য তোমার সাদা অদক্ষেপ আসবে? যেখানে তোমার জিঙ্ক আছে। কোন উপাদানে জিঙ্ক আছে? দ্বিতীয় উপাদান। তাহলে এটার জন্য কি আসবে? সাদা পদক্ষেপ। এটার জন্য কি আসবে? তোমার সাদা পদক্ষেপটা তোমার চলে আসবে। তাহলে এই রিঅ্যাকশনটাকে একটু যদি রিভিউ করি, প্রথমটায় কোনো ডাউট থাকার কথা না, দ্বিতীয়টা এটা এসিড ক্ষার বিক্রিয়া, এটার মধ্যে অধিক কম সক্রিয় ধাতু, এটা থেকে ঋণাত্মক যৌগমূলক তৈরি হবে। এটা যোজনী কত? 2। এটা ঋণাত্মক, ফলে এটা ধনাত্মকের সাথে যোগ হবে। জিঙ্ক বাদে ধনাত্মককে সোডিয়াম, তখন এটা দুটো সোডিয়ামকে ধরো পানি। যখন এটার মধ্যে H2S যোগ করা হয় তখন এটা সোডিয়াম জিঙ্কেট, এটার নাম কি? সোডিয়াম কি? জিঙ্কেট। এই ওটার নিচে লিখে রাখো, ওটার আগেরটার নাম ছিল কি বলতো? সোডিয়াম অ্যালুমিনেট, আর এটার নাম কি? সোডিয়াম কি? জিঙ্কেট। এটা জিঙ্কেট কি তোমার তৈরি হবে। ওকে, তুমি একটু দেখো এটা তোমার তৈরি হচ্ছে। আমরা যখন H2S অ্যাড করি পরবর্তীতে, তখন এই সোডিয়াম জিঙ্কেটটা কি করে? H2S এর সাথে সরাসরি রিঅ্যাকশন করে। তাই এটা যেহেতু এটা ঋণাত্মক, সোডিয়াম ধনাত্মক, জিঙ্ক ধনাত্মক, এই সোডিয়াম ও সালফারকে ধরে, জিঙ্ক ও সালফারকে ধরে, একই সাথে রিঅ্যাকশন হয়। হ্যাঁ, তো এটা কি? সোডিয়াম সালফাইড, জিঙ্ক সালফাইড আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে তৈরি হবে কি? তোমার পানি। পানিটা আসলে আইসোলেটেড হয়ে যায়। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না কমেন্টসে? নিচেটা যদি আর একটু ভেঙে দিই, এখানে কি হয়? সোডিয়াম আয়ন আছে, এখানে কি আছে? Zn2+ আছে, আর এখানে কি আছে? অক্সাইড আয়ন আছে। এই ধনাত্মকটা ঋণাত্মক একই সাথে, হ্যাঁ, এটা আয়নাইজড ফর্মে তো আয়নগুলো ঘোরাঘুরি থাকে, ঋণাত্মক আয়ন ধনাত্মককে ধরে ফেলে, এই ধরনের কম্পাউন্ড তৈরি করে। মিম ডিম বুঝছো? মিম ডিম বুঝছো? কি জানি মিম মেয়েটার নাম কি জানি, কোন আইডি? রিফাত জেরিন মিম, বুঝছো? রিফাত জেরিন খান। বাপরে বাপ, কতগুলো নাম আছে! রিফাত একটা নাম, জেরিন একটা নাম, মিম একটা নাম। অ্যাটেনশন, আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দ্বারা এটা লিখব। দেখো
এই নেট নিয়ে অনেক চিন্তার ভিতর থাকে। হ্যাঁ, একটু নেট কি হয় তোমার অনেক সময় আপ ডাউন করে। একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে আমরা এখন দ্বিতীয় হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা দ্রবণ দ্বারা আমরা Zn2+ কে আইডেন্টিফাই করি। তুমি একটু বোঝার ট্রাই করো। এটা কি তোমার Zn2+, এটা কি পটাশিয়াম ফেরোসায়ানাইড। তুমি দেখো এটা একটা পটাশিয়ামের জন্য +1, চারটার জন্য কত হবে +4, এটার জন্য কত হবে -4। এটা Zn2+। আমরা বলছি কপার এবং জিঙ্ক এই দুটো আয়ন তোমাকে সম্পূর্ণরূপে এই পটাশিয়ামকে প্রতিস্থাপিত করতে পারে, যেটা আয়রন পারে না, তাদের সক্রিয়তার ভিন্নতার কারণে। তাহলে এই ধনাত্মক আয়নটা এই ঋণাত্মক আয়নের সাথে গিয়ে কি হয় বলতো যুক্ত হয়, তো এই পটাশিয়ামকে সম্পূর্ণরূপে কি করে প্রতিস্থাপিত করে। যেহেতু এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, প্রতিস্থাপন, তাহলে এখানে কি হবে সম্পূর্ণরূপে কি হবে প্রতিস্থাপন হবে, সম্পূর্ণরূপে প্রতিস্থাপন। তার মানে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন মানে কি সবগুলো পটাশিয়ামকে সরাই ফেলবে, এই ধনাত্মকটা ঋণাত্মকের সাথে গিয়ে যোগ হবে। তাহলে এটা কি Zn, এটা কি Fe, এটা কি Cn, এটা 6। এটা যোজনী কত দেখো তো, এটা 4 সংখ্যা -4, যোজনী কত হবে 4। এটা যোজনী কত বলতো 2, এই 2 যাবে এখানে, এটা যোজনী 4 এখানে লিখছি, এটা যোজনী 2 এখানে লিখছি। 4 এবং 2 কাটাকাটি, তাহলে 2 আর 4 যদি কাটাকাটি হয় তাহলে এখানে 2 লিখতে পারি আর এখানে কি লিখতে পারি জি। এটার কারণেই তোমার কি আসে সাদা পদক্ষেপ চলে আসে, এটার কারণে। এখন এটা যদি আমি যদি নাম লিখতে চাই আর এখানে কি চারটা পটাশিয়াম আয়ন তৈরি হয়ে যায়, এটা 4A+। এখন যদি আমি এটা নাম, এটা কি জিঙ্ক, এটা কোন আয়ন, Fe2+ নাকি Fe3+, এটা +4, এটা -6 আর এটা কি প্লাস, তাই এটার নাম কি জিঙ্ক ফেরোসায়ানাইড, এটার নাম কি জিঙ্ক, এটা ফেরো, এটা সায়ানাইড। আমরা কোন পদ্ধতিতে, বাণিজ্যিক পদ্ধতিতে এটা নামকরণ করা হচ্ছে, পুরাতন পদ্ধতি। এটা কি জিঙ্ক ফেরোসায়ানাইড আর চারটা পটাশিয়াম। আমি যদি ব্যাপারটাকে এভাবে বলি, অন্যভাবে যদি বলতাম, এখান থেকে এটা ঋণাত্মক চার্জ, এটা চার্জ সংখ্যা হচ্ছে কত -4, এটা তার সাথে যুক্ত হবে যখন চার্জ সংখ্যা কত হবে বলতো +4 থাকবে। তাহলে এটা কি হবে চারটা পটাশিয়ামকে সরাবে, একটা জিঙ্ক কয়টা প্লাস কে ক্যারি করে নিয়ে আসে, একটা জিঙ্ক কয়টা ধনাত্মক আয়নকে ক্যারি করে নিয়ে আসে, দুইটা। তাহলে চারটা ধনাত্মক আয়ন তৈরি করার জন্য কয়টা জিঙ্কের আসতে হবে, দুটো জিঙ্ক। যদি বিক্রিয়াটা এভাবে বলি, এটা ধনাত্মক সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করবে, এটা কি হবে ঋণাত্মকের সাথে গিয়ে যোগ হবে, এটা জুড়ে নিয়ে যাবে কোথায় এখানে, এটা জুড়ে নিয়ে যাবে কোথায় এখানে, কাটাকাটি করলে জিনিসটা হয়ে যাবে। আর চারটা পটাশিয়াম। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা কমেন্ট সিগন্যাল। ওকে, এটা দেখো বোঝার ট্রাই করো। এখানে আমি নোটে চারটা অংশ লিখবো, তুমি ডান পাশের অংশগুলো ফিল আপ করে দিবে, এটা নোটের ভিতরে।
এটা দেখো এই রিয়াজেন্টটা দ্বারা পটাশিয়াম ফেরোসায়ানাইড এই রিয়াজেন্টটা দ্বারা আমরা যদি কপার আয়নের দ্রবণে যদি দিই, তুমি এটা ফিল আপ করে ফেলবা। এখানে কি পদক্ষেপ আসে, এটা যদি তোমার Fe2+ আয়নের দ্রবণে দিই, সিরিয়াল অনুসারে লিখবা। Fe3+ আয়নের দ্রবণে যদি এই রিয়াজেন্টটা আমি যোগ করি, আর এটা যদি আমি G2+ আয়নের দ্রবণে যদি আমি এই রিয়াজেন্টটা আমি যোগ করি, আগেরটা এটা এই রিয়াজেন্টে এই দ্রবণে যোগ করলে কি পদক্ষেপ, এটা এখানে যোগ করলে কি, দেখো এই বিকারকটা দ্বারা এই চারটাই আমরা দেখাইছি। বলো তুমি আমাকে একটু কমেন্টসে জানাও, এটাকে আমরা ধরলাম 1, সিরিয়াল অনুসারে লিখবে, 1 2 লেখা দরকার নেই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে কি তোমার 4। তুমি বলো যে 4 1 2 3 4টা কি আকারে ফিল আপ হবে একটু বলো। একটু ফাস্ট করো, ফাস্ট। হ্যাঁ, দুজনেরটা পেয়ে গেছি, বাকি খালিদ বলছে তিনজনের সবারটা এই, তোমরা কি দেখে দেখে বলো নাকি সব একরকম হয় কেন, ভুল হয় না কেন একটাও, নাকি সব দেখে দেখে বলতেছো কোনটা? এই বেটা সবাই একই রকম অ্যান্সার, ঠিক আছে। যদি তোমরা সঠিকভাবে বলে থাকো তাহলে তো ভালো। তার মানে এটা হচ্ছে লালচে বাদামি Fe2+, এটা হচ্ছে হালকা নীল Fe3+, এটা হচ্ছে গাঢ় নীল G2+, এটা হচ্ছে সাদা। এই ধরনের ঘটনাগুলো হবে। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে একটু ইনফরমেশন লিখবো। অক্সালিক অ্যাসিড, এটা যদি তোমার সংকেত লিখি, তোমরা সবাই জানো সংকেত, এটা H2CO, এটাকে আমরা অক্সালিক অ্যাসিড বলি। এটা যদি গাঠনিক সংকেত, এই একজনে বলো তো অনেস্টলি, কে বই দেখে লিখছে, মানে বই দেখে তো না, খাতা দেখে। আমি একটা ভুল বলবো, সুপ্তাল মুহিয়ান দুষ্টামি করো না বেটা, এমন যতটা দুষ্টামি করো, ভয়ও নাই কাছেও নাই, কিছু বলাও যায় না, সহাও যায় না, খালি হাসতে হয়। স্মাইলিং ফেস কলেজে রাখতে। ওকে,
এটো অনেস্টলি কেউ নাই, সবাই পারছো। গুড, ভেরি গুড। H2C2O4 এটা অক্সালিক অ্যাসিড, এটা কার্বনিক কার্বন, এটা COOH, এটা অক্সালিক অ্যাসিড H2C2O4। দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। কার্বন কয়টা? দুইটা। অক্সিজেন কয়টা আছে? চারটা। এটা যদি পানির মধ্যে যদি, এটা যেহেতু অ্যাসিড, অ্যাসিডের কাজ কি H+ ডোনেট করা, তখন এটা H+ ডোনেট করবে, এটা মাইনাস হয়, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, H+ গুলো চলে যাবে। তখন এই আয়নটাকে আমরা কি বলি? তোমার অক্সালেট আয়ন। হ্যাঁ, এটা কি হয়? দুইটা H+ থেকে। এটা হচ্ছে কি তোমার অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক কি তোমার অ্যাসিড। এই আয়নটার নাম কি? অক্সালেট। এটা আসলে আসে এরকম, দেখো অক্সালিক যদি ঋণাত্মক আয়ন হয় তখন তার নামের শেষে এর যোগ করতে হয়, তখন এই ইটা বাদ হয়ে যায়, এই আইসি ইটা বাদ হয়ে যায়, এই অক্সাল আর এ এই দুটো অংশ কি হয়? যুক্ত হয়। তাই অক্সাল যোগ এ এই দুটো অংশ যদি অ্যাড হয় তখন এটার নাম কি হয়ে যাবে? অক্সালেট। এই আয়নটার নাম কি? অক্সালেট। এটা এটা কি অক্সালেট কি তোমার আয়ন। এটা যে যোজনী আছে ভ্যালেন্সি যেটা, এটা যোজনীটা কত? এটার ভ্যালেন্সি কত? দেখো টোটাল চার্জ কত? 1 এর 1 কত? 2। তাহলে এটা যোজনী কত হবে? আমি যদি এখানে সোডিয়াম দুটো অ্যাড করে দিই, এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, তখন আমরা সেটাকে বলি সোডিয়াম অক্সালেট। আমি যদি এখানে অ্যামোনিয়াম অ্যাড করে দিই তখন সেটাকে আমরা বলি কি? অ্যামোনিয়াম কি তোমার অক্সালেট। দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, তারপর আমরা আসতেছি। এটা একটু উঠে নাও তাহলে ফার্স্ট। এখন আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করব, Ca2+ আয়ন শনাক্ত করব। এটা হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্ত। এখানে একটু দেখো, বোঝার ট্রাই করো, আমরা একটা ভিডিও দেখব, একটু দেখো। এটা হচ্ছে ক্যালসিয়াম লবণ, এর মধ্যে আমরা পানি যোগ করি, তৈরি করি কি? মূল লবণ। এটা হচ্ছে কি তোমার মূল লবণ। এখান থেকে আমরা 2 থেকে 3 ml মূল লবণ। এটার ভিতরে আমরা রিয়াজেন্ট হিসেবে বা বিকারক হিসেবে আমরা যোগ করি অ্যামোনিয়াম অক্সালেট। এটা গাঠনিক সংকেত আমরা দেখাই দেব, সমস্যা নেই। অক্সালেট এটা ওই দুইটা ঋণাত্মক অংশে দুটো অ্যামোনিয়াম যোগ হয়ে গেছে, অ্যামোনিয়াম অক্সালেট। যখনই যোগ করি তখন এখানে হোয়াইট পিপিটি পাওয়া যায়, সাদা অদক্ষেপ। এখন এটাকে দুইবার টেস্ট করা হয়, এটা অ্যাসিড দ্বারা ট্রাই করা হয়। এটা হচ্ছে HCl, লৌহ HCl। এটা খুবই, এগুলো এমসিকিউর জন্য এত বেশি আসে। হ্যাঁ, এমসিকিউ বলো, থিওরি কোশ্চেন বলো, এডমিশন টেস্ট বলো, সবগুলোর জন্য হ্যাঁ লাগে। এই কারণে তুমি কি করবা? এগুলো খুব গুরুত্ব সহকারে তুমি করবা। যখন এটার ভিতরে অ্যাসিড আমরা অ্যাড করি তখন এই সাদা অদক্ষেপটা চলে যায়। তার মানে কি? অ্যাসিডের সাথে সাদা অদক্ষেপটা কি হয় বলতো? বিক্রিয়া করে। তার মানে এখানে সাদা অদক্ষেপ থাকে না, তার মানে কি? সাদা অদক্ষেপ বা হোয়াইট পিপিটি এখানে কি বলতো? ডিসলভ। সাদা অদক্ষেপটি এখানে কি বলতো? দ্রবীভূত। অথবা বলা যায় এই সাদা অদক্ষেপটা HCl এ কি বলতো? দ্রবণ। এখানে সাদা অদক্ষেপটা কি হবে বলতো? চলে যাবে। সাদা অদক্ষেপটা আর কি থাকবে না। এখানে এটার মিনিংসটা কি? অর্থাৎ সাদা অদক্ষেপ HCl এ
সাদা অদক্ষেপ HCl এ লঘু HCl DIL এটা হচ্ছে ডাইলুট। হ্যাঁ, এটা হচ্ছে ডাইলুট। এটা শর্ট ফর্ম হচ্ছে কি তোমার এই DIL। এর মানে কি তোমার লঘু। লঘু মানে কি তোমার পাতলা। পাতলা মানে কি যেখানে তোমার কি অ্যাসিডের পরিমাণটা কম থাকবে, পানির পরিমাণটা তোমার কি থাকবে বলতো বেশি থাকবে। যদি আমি এখানে অ্যাসিটিক অ্যাসিড যোগ করি CH3COOH, তাহলে দেখা যায় এখানে সাদা অদক্ষেপটা থেকে যায়, হোয়াইট। এখানে সাদা অদক্ষেপটা কি হয় থেকে যায়, অর্থাৎ এই অ্যাসিটিক অ্যাসিডটা সাদা অদক্ষেপের সাথে বিক্রিয়া করে না, সাদা অদক্ষেপ অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। কথাটাকে এভাবে বলতে পারি, অ্যাসিটিক অ্যাসিড এই সাদা অদক্ষেপটা অ্যাসিটিক অ্যাসিডকে অদর্বণীয়। এর দ্রবণীয় হলে এখানে বিক্রিয়া হয়, অদর্বণীয় হলে এখানে কি হয় না, বিক্রিয়া হয় না। তাহলে এটাকে আমি এটার মিনিংসটা কি, সাদা অদক্ষেপ থেকে যাওয়া, তার মানে হচ্ছে সাদা অদক্ষেপ CH3COOH, এই অ্যাসিডটার নাম তো আমরা জানি, যেটাকে আমরা ভিনেগারে ব্যবহার করা হয়। সাদা অদক্ষেপ অ্যাসিডিক অ্যাসিডে এটা কি হয়, অ্যাসিটিক অ্যাসিডে এটা কি হবে, অদ্রবণীয় হবে। এটা অদ্রব মানে এটা বিক্রিয়া করে না। এই অংশটা হচ্ছে। তুমি দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। এই পর্যন্ত আসলে বোঝার কিছু নাই, আগে তো ভিডিও দেখো। এটা খুবই কম সময়ের জন্য ভিডিওটা হবে, ভালো মতো একটু মনোযোগ দাও। Solutions containing calcium ions are usually colorless. To test for the presence of calcium ions, we may employ the sodium hydroxide test. To a small sample of your solution, add a few drops of sodium hydroxide. Immediately, a white precipitate forms. এর পরের অংশটা এই ভিডিওতে নাই, এই কারণে আর দেখাইনি। তার মানে হচ্ছে তুমি যদি ভিডিওটাকে যদি আরেকবার যদি দেখতে চাও, তাহলে আমি এটাকে আবার ওপেন করে দিচ্ছি। Solutions containing calcium ions are usually colorless. এটা ক্যালসিয়ামের একটা লবণ দিচ্ছে, ক্যালসিয়াম To test for the presence of calcium ions, we may employ the sodium hydroxide test. To a small sample of your solution, add a few drops of sodium hydroxide. Immediately, a white precipitate forms. Proceed to add an excess of sodium ions. We add an excess remains insoluble in excess ammonia solutions. Solutions containing calcium ions are usually colorless. To test for the presence of calcium ions, we may employ the sodium hydroxide test. To a small sample of your solution, add a few drops of sodium hydroxide. আচ্ছা, এখানে অ্যামোনিয়াম অক্সাইডটা দেখাচ্ছে না ভিডিওতে। Immediately. আচ্ছা, আমরা অন্য রিঅ্যাজেন্ট দিয়ে করা যায়, বাট আমরা সেটা দিয়ে করব না। হ্যাঁ, আমাদের বইতে স্পেসিফিক যে রিঅ্যাজেন্ট আছে এটা দিয়ে করব। হ্যাঁ, এখানে আমার কি অ্যামোনিয়াম অক্সাইড দেওয়া আছে, এটা সাদা। এখন আমরা রিঅ্যাকশনটা দেখব, এই বিক্রিয়াটা আসলে কি রকম হয় আমরা দেখব। আমি এই অংশটা একটু ডিলিট করতে চাচ্ছি, এই অংশটা। তুমি আগে একটু উঠাই নাও, এটা আমরা একটু ডিলিট করতে যাচ্ছি। এখানে হচ্ছে বিক্রিয়া, এটা হচ্ছে বিক্রিয়া, নিচে লিখবা। এটা কি তোমার ক্যালসিয়াম আয়ন, এটা এটার ভিতর অ্যাড করছি কাকে, অ্যামোনিয়াম কি তোমার অক্সালেট। আমরা অ্যামোনিয়াম অক্সালেটের কাঠামো যদি লিখি জাস্ট এরকম NH4 আর এটা NH4। যেহেতু এই বিক্রিয়াগুলো প্রতিস্থাপন, এটা কি প্লাস হবে, এটা প্লাস আর এটা কি হবে মাইনাস। প্রতিস্থাপন এটা ধনাত্মক, এখানটা কি হবে ধনাত্মক অ্যামোনিয়াম আয়নকে সহ এই অক্সালেটের সাথে যোগ হবে। তাহলে এটা যদি যুক্ত হয়, আগে তো বোঝার ট্রাই করো।
ক্যালসিয়াম যদি এটার সাথে গিয়ে যুক্ত হয় তাহলে এটা কি Cl, আর এটা কি বলতো C2, আর এটা কি O4, এটা ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে। আমি এই অংশটা একটু ডিলিট করতে হবে, এই অংশটা একটু ডিলিট করে দিতে হবে, তাহলে বুঝতে পারবে এই ক্যালসিয়াম অক্সালেট তৈরি হবে। আর এখানে তোমার তৈরি হবে কি অ্যামোনিয়াম আয়ন, কারণ এই বিক্রিয়াগুলো প্রতিস্থাপন, এই ধনাত্মক আয়নটা এখানকার কম সক্রিয় ধনাত্মক আয়নকে তোমার কি করে প্রতিস্থাপিত করে। এখন এই ক্যালসিয়াম অক্সালেটকে আমি যদি গাঠনিক সংকেত আকারে যদি লিখতে চাই, এটাকে আমরা যদি গাঠনিক সংকেত আকারে যদি লিখতে চাই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এটা ক্যালসিয়াম 2+, এটা হচ্ছে কি তোমার অক্সালেট, আর এই হচ্ছে ক্যালসিয়াম 2+, এভাবে লিখতে পারি। এখন কিছু বইতে এটা তোমার দেওয়া আছে জাস্ট এইভাবে, কিছু বইতে জাস্ট এইভাবে দেওয়া আছে, এটা C ডাবল মাইনাস C ডাবল, আর এটা জাস্ট এইভাবে দেওয়া আছে। কিন্তু এটা একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগকে এভাবে গাঠনিক সংকেত আকারে লেখা যায় না। তুমি যদি সোডিয়াম ক্লোরাইডকে যদি লিখতে চাও তাহলে এটা প্লাস আর এটা মাইনাস। তুমি সোডিয়াম ক্লোরাইডকে কখনো এভাবে লিখতে পারবে না, কারণ এটা সমজীবন। এজন্য অনেক বইতে আমি এটা এইভাবে লিখছি। যদি তুমি ভালো কলেজগুলোয় হয় তাহলে তোমার এইভাবে না লিখলে টিচার কেটে দেবে। তাহলে এই সমস্যা এড়ানোর জন্য তুমি ক্যালসিয়াম অক্সালেটটা জাস্ট এভাবে লিখে দাও, CaC2। এখানে কি হবে বলতো, এখানে সাদা পদক্ষেপটি এটা কিন্তু ভুল প্রেজেন্টেশন, এখানে যেটা লিখছি এটা কিন্তু তুমি ভুল, এটা লেখা যাবে না, হয় এটা লিখবা নালে এটা লিখবা। তাহলে এখানে কি আছে, ক্যালসিয়াম অক্সালেটের কি হবে, সাদা পদক্ষেপ হবে, এই হোয়াইট বৃদ্ধি পাবে। এই পদক্ষেপটা ইসেলের সাথে বিক্রিয়া হচ্ছে, তাহলে এটা কি ক্যালসিয়াম অক্সালেট, এটা C2O4, এটাকে আমি যদি লিখি C মাইনাস, এটা C মাইনাস, আর এটা কি ক্যালসিয়াম আয়ন, এটা লঘু এসিডের সাথে এটা কি করে বিক্রিয়া করে, ডাইলুট এসিড। তাহলে এটা কি করে, তুমি একটু বোঝার ট্রাই করো, এটা ধনাত্মক, এটা বিক্রিয়া করবে কার সাথে, ঋণাত্মকের সাথে। এটা 2+ হলে এখানটা কয়টা ঋণাত্মককে ধরবে, দুইটা, তাহলে এখানে দুটো এসিএল লাগবে। তাহলে এখানে তৈরি হবে কি বলতো, ক্যালসিয়াম কি হবে বলতো, ক্লোরাইড তৈরি হবে। আর এই দুটো H+ কি করবে, একটা H+ হবে এটার সাথে, একটা H+ হবে কি এটার সাথে। তাহলে এখানে তৈরি করবে কি H3C ডাবল, এখানে তৈরি করবে। ঠিক না, আবার যদি বলি এটা ক্যালসিয়াম অক্সালেট, যেটা কি তোমার সাদা পদক্ষেপ হোয়াইট পিপিটি, যেটা কি হোয়াইট পিপিটি, এটা কি এই সেলের সাথে বিক্রিয়া করবে, এই সেলে দ্রবণীয় হয়, তাহলে তৈরি করবে এই দ্রবণীয় সেল, আর কি তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এটা কি ধনাত্মক, এটা যুক্ত হবে ঋণাত্মকের সাথে, এটা যদি দুইটাকে ধরবে 2H+ হয়, এবং 2HCl তৈরি হবে, 2HCl H+ কয়টা আছে, দুইটা, একটা হবে এটার সাথে যোগ, একটা হবে H+ এটার সাথে, তখন এটা হয়ে যাবে কি অক্সালিক অ্যাসিড হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, অক্সালিক অ্যাসিড। এবং এটা কি তোমার অ্যাসিডে অদ্রবণীয়, তার মানে এটা এটার সাথে কি করবে না বলতো, বিক্রিয়া করবে না, এটা অ্যাসিডিক অ্যাসিডের সাথে কি করবে না, বিক্রিয়া করবে না, তার মানে নো রিঅ্যাকশন। তার মানে কি সাদা পদক্ষেপটা এখানে কি হবে বলতো, থেকে যাবে। তার মানে এটা হচ্ছে টোটাল রিঅ্যাকশন। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। এ পর্যন্ত ডাউট আছে কিনা বলো, আমরা তো অনেকক্ষণ, তারপর অক্সালিক অ্যাসিডের অংশটা আমরা বলবো, হ্যাঁ ওয়েট করো, বলবো।
হ্যাঁ ওকে, এখন কোনটা বলবো, এই অংশটা বলবো নাকি অক্সালিক অ্যাসিড থেকে বলবো, কোনটা? একটু একটু কমেন্টস করো, একবারে বলো এই অংশটা করব নাকি তোমার তোমার অক্সালিক অ্যাসিড থেকে বলবো, বলতে হবে তো, তোমার কমেন্টস বলতে হবে তো ভাই। একটু এক মিনিট, আমি বলছিলাম অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত, আমরা শর্টকাটে বলবো এটা গাঠনিক সংকেতটা আমরা লিখি কি COOH, এটা COOH। এই যৌগটাকে যখন পানিতে অ্যাড করা হয় তখন সেটা কি হয়, আয়নিত হয়। এটা যেহেতু অ্যাসিড, এটার কাজ হচ্ছে কি H+ ডোনেট করা, তাহলে এটা কি H+ কি করে বলতো, ডোনেট করে, এটা মাইনাস আর এটা কি বলতো, প্লাস, এটা ডোনেট করে। তাহলে এই অংশটা কি হবে বলতো, ঋণাত্মক তৈরি হবে, এটাও কি হবে বলতো, ঋণাত্মক, আর এটা দুটো H+ তৈরি হবে। এখন দেখো এটার নাম আমরা কি বলি, অক্সালিক অ্যাসিড। এখন এই অংশটার নামটা কিভাবে আসছে, এটা হচ্ছে অক্সালিক থেকে আসছে, এই কারণে এটা হচ্ছে কি তোমার অক্সালিক। এটা যেহেতু ঋণাত্মক আয়ন, এই কারণে এদের নামের শেষে এর যোগ করতে হবে। তুমি দেখো সালফেট, নাইট্রেট, ফসফেট, হ্যাঁ সবগুলো ঋণাত্মক অংশে দিচ্ছে, দেখবে যে এটা আছে। এই অক্সালিকের এই ইক বাদ হয়ে যাবে নামের ক্ষেত্রে, এটা অক্সালিক থেকে আসছে, এখানে অক্সালিক ঋণাত্মকের জন্য কি এর ইকটা বাদ হয়ে যাবে, এই অংশ আর এই অংশ যোগ হবে, তখন এটার নাম হয়ে যায় কি, অক্সালেট আয়ন। এটা যোজনী কত, 2, কারণ 4 সংখ্যা কত, এখানে যদি একটা অ্যামোনিয়াম থাকে, এখানে একটা অ্যামোনিয়াম থাকে, তখন তার নাম হবে অ্যামোনিয়াম অক্সাইড। এখানে যদি সোডিয়াম থাকে, এখানে সোডিয়াম থাকে, তখন তার নাম হবে কি, সোডিয়াম অক্সাইড। এটা হচ্ছে এই জিনিসটা। এখন তোমার এই বিক্রিয়ায় এখন তোমার এই বিক্রিয়ায় আমরা কি করলাম, ক্যালসিয়াম আয়নের এই দ্রবণে আমরা কি করলাম, অ্যামোনিয়াম অক্সালেট, এটা যেহেতু অক্সালেট, এটা অ্যামোনিয়াম অক্সালেট আমরা কি করছি, যোগ করছি, এটা বিক্রিয়া। তাহলে এটা ধনাত্মক, এ যুক্ত হবে কার সাথে, এই ধনাত্মকটা যোগ হবে কার সাথে, ঋণাত্মকের সাথে। তার মানে অ্যামোনিয়াম কি করবে, প্রতিস্থাপিত করবে, এই অ্যামোনিয়ামটাও চলে গেছে, এই অ্যামোনিয়াম। তাহলে এটা যেহেতু আয়নিক যৌগ, আয়নিক যৌগকে অলওয়েজ আয়ন ফর্মে তোমাকে লিখতে হবে, এই হচ্ছে কি আয়ন ফর্মে, এই C+- এই C+- আর এই Ca+, এটাকে এটার সাথে যোগ, যোগ হলে কি যুক্ত একটা যৌগ তৈরি করবে। তো যৌগটা কি, এখানে ক্যালসিয়াম আছে কয়টা, একটা, কার্বন আছে কয়টা, 2টা, অক্সিজেন 2 কয়টা বলতো, 3টা। এইটাকে আমি যদি একত্রে আয়ন ফর্মে যদি না লিখি তাহলে জিনিসটাকে দেখতে এরকম। আমি বলছি যে আমাদের বইগুলোতে জাস্ট এটার গাঠনিক সংকেতটা এভাবে দেওয়া আছে, আয়নিক যৌগকে কখনো এরকম বন্ধন আকারে লেখা যায় না, এটা হচ্ছে সমজীবী বন্ধনের সিম্বল, এই কারণে এটা কি বলতো, ভুল, কাটা মানে কি, ভুল, কথা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে কি তোমার, এই যৌগটা কি হয়, এসিডে কি হয়, দ্রবণ, কোন এসিড, এসিড। তাহলে এটা কি ক্যালসিয়াম অক্সালেট, এটা কি যদি আমি আয়ন ফর্মে লিখি তাহলে জিনিসটা হচ্ছে কি বলতো, ক্যালসিয়াম 2+, এরকম অবস্থা। এটাকে যদি আমি আয়ন ফর্মে লিখি তাহলে জিনিসটা হচ্ছে এরকম। অ্যাসিড মানে কোনটা, HCl,
তাহলে এটা কোন ধরনের অ্যাসিড? লৌহ অ্যাসিড। এই যে তাহলে অ্যাসিডের কি আছে ধনাত্মক আর কি ঋণাত্মক, তাহলে এই ধনাত্মকটা যোগ হবে কি ঋণাত্মকের সাথে, এই জুলিলি 2 তাহলে 2 গ্যাস HCl কে ধরো, যেহেতু HCl এর Cl আছে কয়টা একটা, এই কারণে কয় অণু HCl বিক্রিয়া করবে 2। তাহলে এটা যদি এটার সাথে যোগ হয় তখন তৈরি হয় কি ক্যালসিয়াম কি ক্লোরাইড। আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি এই অংশটা, এটা কি তৈরি করে কি তোমার এই ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এই অংশটা এটার সাথে আছে কি দুটো H প্লাস, একটা H প্লাস এর সাথে একটা H প্লাস এর সাথে, তখন তৈরি করবে কি COOH আর এটা তৈরি করবে কি COOH। এখন আমি দুটো ঘটনা ঘটছে, একবার এটার ভিতরে এই সেল দিছে, আবার এটার ভিতরে আবার কি করছে একই পাত্রের ভিতর না, ওই অদক্ষেপটা দুই ভাগে ভাগ করে নেয়। আমার যে সাদা অদক্ষেপটা পড়বে এখানে কি হোয়াইট পিপিটি করছে না, এই হোয়াইট পিপিটিটাকে আমরা কয় ভাগে ভাগ করে নিয়েছি? দুই ভাগে। এই দুই ভাগে ভাগ করে নিয়ে এক ভাগে আমরা HCl অ্যাড করি আর এক ভাগে আমরা কি করি অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করি। এখানে যদি অ্যাসিটিক অ্যাসিড যদি অ্যাড করি ক্যালসিয়াম অক্সালেটের মধ্যে, তখন দেখেন বিক্রিয়া কি হয় না, বিক্রিয়া হয় না মানে কি সাদা অদক্ষেপটা কি থেকে যায়, আর এখানে সাদা অদক্ষেপ থাকে না। তার মানে এখানে কি সাদা অদক্ষেপ থাকে, এই কারণে এখানে কি হয় না কোনো বিক্রিয়া হয়। তার মানে এখানে বিকারক হিসেবে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়, সাদা অদক্ষেপ করে ওই টেস্ট টিউবে ওই অদক্ষেপটাকে দুই ভাগে আবার টেস্ট টিউবে ভাগ করে নিতে হবে। ভাগাভাগিতে আমরা বুঝি শেয়ারিং কেয়ারিং এই জিনিসগুলো ভালো বোঝাতে। তাহলে এখানে কি সাদা অদক্ষেপটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে, এক ভাগে HCl অ্যাড করতে হবে, অন্য ভাগে অ্যাসিড। এই HCl অ্যাড করে দেখবা যে অদক্ষেপ চলে গেছে, অ্যাসিড অ্যাড করে দেখবা এখানে তোমার অদক্ষেপটা থেকে যাচ্ছে, অর্থাৎ এটার সাথে কোনো বিক্রিয়া হচ্ছে না। এই কথাটাই এখানে বলছি, দেখো বুঝছো কিনা। ওকে, তাহলে আজকে আমাদের লেকচারটা এ পর্যন্তই থাকবে, কারণ আয়ন শনাক্তকরণের অংশে বেশি হলে মাথার ভিতর নিতে পারে না বাচ্চারা। হ্যাঁ, এ পর্যন্তই থাকবে। নেক্সট লেকচারে আমাদের আয়ন শনাক্তকরণের যে বাকিটুকু আছে এটা শেষ হয়ে যাবে, ভালোভাবে শেষ হবে আয়ন শনাক্তকরণ। হ্যাঁ, এরপর হয়তোবা আমরা নেক্সট লেকচার আরো দুই একটা লেকচার লাগবে, নেক্সট লেকচারে আয়ন শনাক্তকরণের পরও আরো কিছু অংশ কিছু থাকবে, অল্প কিছু, ওটা আমরা শেষ করব অল্প কিছু। আশা করি আমরা নেক্সট মান্থের আগে আমরা তোমার নতুন চ্যাপ্টারে যেতে পারবো। এটা হয়তো কমপ্লিটলি শেষ করব না, তোমার ক্রোমাটোগ্রাফি আছে, এটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক, কারণ তোমাদের কলেজ যদি অনলাইনে যদি তোমার এক্সাম শুরু করে ওরা একই টাইমে দুই তিনটা চ্যাপ্টার স্টার্ট করবে, এই কারণে আমরা এক একটা চ্যাপ্টার 80% করে যদি শেষ করি তখন আমরা কিছুটা একটু রিল্যাক্স করে থাকবো। হ্যাঁ, আর তুমি এটা করতে থাকবে। আর নেক্সট মানে আমাদের নেক্সট মান্থ থেকে আমাদের নতুন গ্রুপ হবে, নতুন গ্রুপটা আমি দিয়ে দেবো লিংক, তোমার এই 10 দিনের মধ্যে লিংক দেবো। আর যাদের পেমেন্ট বাকি আছে তারা অবশ্যই একদম ক্লিয়ার করে দেবো, আর যারা পেমেন্ট করছো বাট মেসেজ পাও নাই তারা আবার একটু ওখানে ওই অপশনে গিয়ে আমাকে আবার নক করে যে স্যার আমাকে কনফার্মেশন মেসেজ দেওয়া হয়নি। ওকে, বাই বাই।